Yes, sir, দেখা যাচ্ছে, স্যার। জি, জি। So মানে when we talk about IS2 inventories, আমাদের প্রথম যে কথাটা বুঝতে হবে যে ইনভেন্টরি দিয়ে আমরা কি বলি? কি বুঝতেছি? What do we mean by inventories? দেখেন, inventories are assets. এখানে আমি ডাইরেক্ট আপনাকে স্ট্যান্ডার্ড থেকে কিছু জিনিস দেখাচ্ছি। এগুলো আপনাদের বইও আছে, আমি জাস্ট স্ট্যান্ডার্ড থেকে পড়াচ্ছি for ease of teaching. Inventories হলো assets held for sale in the ordinary course of business. So আমি যেটা আমার রেগুলার বিজনেসের জন্য যে প্রোডাক্ট আমি প্রোডিউস করছি, সেটা যে আমি হোল্ড করছি, দ্যাট ইজ ইনভেন্টরি। ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন ফর সাচ সেল, অথবা যদি ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে সেটাও আমার ইনভেন্টরি, অর্থাৎ IS2 আন্ডার ইনভেন্টরি, অর ইন দ্য ফর্ম অফ মেটেরিয়ালস অর সাপ্লাইজ টু বি কনজিউমড ইন দ্য প্রোডাকশন প্রসেস। সো আমার যদি কোনো কনজিউমেবলস আইটেমস থাকে, সেটা ইয়ার এন্ডে আমার প্রোডাক্ট ইউজ হয়ে যায় না, সেটা এখন আমার স্টোরে আছে, সেটাও আমার জন্য ইনভেন্টরি। সো আমার ইনভেন্টরি কিন্তু মূলত তিন ধরনের হতে পারে: ফিনিশ প্রোডাক্ট, WIP, অথবা কনজিউমেবলস গুডস। সো দিস ইজ হোয়াট উই মিন বাই ইনভেন্টরিজ। এখন ইনভেন্টরি যখন আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নিয়ে আসবো, ইনভেন্টরি ইজ আ কারেন্ট অ্যাসেট ফর মি। এখন এই ইনভেন্টরিটাকে আমি কোন ভ্যালুতে মেজার করব ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, কোন ভ্যালুতে এটা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখানো হবে, এটাকে বলি ইনিশিয়াল মেজারমেন্ট। সো ইনিশিয়াল মেজারমেন্টের মধ্যে ইনভেন্টরি কস্টের মধ্যে কি থাকবে? ফার্স্ট থিং ইজ কস্ট অফ পারচেজ। আমি যে টাকাটা দিয়ে ইনভেন্টরিটাকে পারচেজ করছি, সেটা তো থাকবে ইনক্লুডিং আমার নন রিফান্ডেবল ট্যাক্সেস অর ভিএটি। ধরেন আপনি একটা পারচেজ করলেন ইনভেন্টরি, এখন পারচেজ করার সময় যে ভ্যাটটা দিয়ে থাকেন, মাঝে মধ্যে কি হয়, এই ভ্যাটের উপরে আমরা মাঝে মধ্যে একটা ইনপুট ট্যাক্স অথবা ইনপুট ভ্যাট ক্রেডিট পাই। আবার মাঝে মধ্যে ইনপুট ভ্যাট ক্রেডিট নিতে পারি না। সো আপনি একটা ইনভেন্টরি কেনার সময় যদি সেটার উপরে যে ভ্যাটটা দিয়েছেন, সেই ভ্যাটের উপর যদি ক্রেডিট পেয়ে থাকেন, তাহলে কি সেটা আমি ইনভেন্টরি কস্ট হিসেবে ক্যাপিটালাইজ করব, নাকি সেটাকে আমি অন্য কোথাও কোনোভাবে ট্রিট করব? নাকি ক্যাপিটালাইজ হবে না। সেটা আমার ক্যাপিটালাইজ হবে না, কারণ এখানে বলা আছে ইনক্লুডিং নন রিফান্ডেবল ট্যাক্সেস অর ভ্যাট। ট্রান্সপোর্ট, সো ট্রান্সপোর্টেশন কস্ট যদি থাকে আপনার কোনো, সেটাকে আপনার ফ্যাক্টরি আনার জন্য, এন্ড হ্যান্ডলিং নেট অফ ট্রেড ডিসকাউন্টস রিসিভড। সো নেট অফ ট্রেড ডিসকাউন্টস রিসিভড, অর্থাৎ আমি যদি কোনো ট্রেড ডিসকাউন্ট পেয়ে থাকি। এখন এই ট্রেড ডিসকাউন্ট কনসেপ্ট বলতে কি বোঝায়? এখানে অনেকে হয়তো আপনাদের কনফিউশন করে ফেলেন যে আমি কোনো সাপ্লায়ার থেকে আমি বাল্কে কিনলাম, বাল্কে কেনার সময় এট দ্য টাইম অফ পারচেজ সে আমাকে একটা ডিসকাউন্ট দিল, বলল যে আপনি এতগুলো একসাথে কিনেছেন কোয়ান্টিটি, আপনি আমাকে 100 টাকা না দিয়ে আপনি এখানে আমাকে 90 টাকা দেন। সো দ্যাট ইজ আ ট্রেড ডিসকাউন্ট। আবার আরেকটা ডিসকাউন্ট কি হতে পারে? যে ক্যাশ ডিসকাউন্ট। আমাকে সে বলতে পারে আপনি যদি 30 দিনের মধ্যে আমার অ্যাকাউন্ট থেকে পে করে দিতে পারেন, তাহলে আপনার কাছ থেকে আমি 100 টাকা নিব না, আপনার কাছ থেকে আমি 90 টাকা নিব। তাহলে যেটা হলো ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়, অর্থাৎ আপনি আর্লি সেটেলমেন্টের জন্য আপনাকে এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে, সেই ডিসকাউন্টটাকে আমি ইনভেন্টরি কস্ট থেকে বাদ দিব। Yes, স্যার, কস্ট কমাবো, স্যার। অন্যরা আমার কোয়েশ্চেন বুঝতে পারছেন আপনারা? সেটা বলেন। প্রশ্নটা ভালো বুঝতে পারিনি। আচ্ছা, আমি একটা আপনাদেরকে জার্নাল দিয়ে দেখাচ্ছি। আপনারা বলবেন এই যে কোয়েশ্চেনটা বুঝতে পারেন না, এটা বলবেন যে কোয়েশ্চেনটা বুঝেন নাই। সো লেটস সে টুডে আপনি ইনভেন্টরি পারচেজ করছেন। টুডে ইনভেন্টরি ডেবিট 100 আর আপনার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 100। এখন 1 মান্থ পরে যখন আপনি আপনার অ্যাকাউন্টস থেকে সেটেলমেন্ট করছেন, তখন আপনাকে আপনার সাপ্লায়ার বলল ঠিক আছে আপনি 1 মাসের মধ্যে সেটেলমেন্ট করে দিয়েছেন, আপনি এখন 90 টাকা দেন। তাহলে এই যে 10 টাকা, এই 10 টাকা কি আমি ইনভেন্টরি ভ্যালু থেকে কমাই দিব? না স্যার। এটাকে আমি কোথায় চার্জ করব? ইনভেন্টরি, তাহলে এটা কি করব? এটা হলো ডিসকাউন্ট প্রাপ্তি, বার্তা প্রাপ্তি হিসেবে স্যার ইনকাম হিসেবে দেখানো হবে না? ডিসকাউন্ট রিসিভ হিসাবে আমি হিসেবে রিসিভ হিসাবে পিএনএল দেখাবো। আপনারা একটু রেসপন্ড করেন তো, সবাই তো অনেক চুপচাপ। আপনারা কি বুঝতে পারতেছেন আমার ডিসকাশনটা? জি ভাইয়া। জি। আচ্ছা, সো দেখেন IS2 এখানে আমাকে বলেছে নেট অফ ট্রেড ডিসকাউন্ট রিসিভ। এখানে কিন্তু বলে নাই নেট অফ ট্রেড এন্ড ক্যাশ ডিসকাউন্ট রিসিভ। সো ট্রেড ডিসকাউন্ট যদি রিসিভ হয় অনলি সেটা আমার ইনভেন্টরি কস্ট থেকে বাদ দিতে হবে। অর্থাৎ যখন আমি পারচেজ করব, এট দ্য টাইম অফ পারচেজ আমাকে বাল্ক পারচেজের জন্য আমাকে যে অ্যামাউন্ট অফ ডিসকাউন্টটা দেওয়া হবে, শুধুমাত্র সেই ডিসকাউন্টটাই আমি ইনভেন্টরি কস্ট থেকে আমি বাদ দিব। কোন ধরনের ক্যাশ ডিসকাউন্ট যদি পেয়ে থাকি, সেটা ইনভেন্টরি কস্ট থেকে বাদ দিব না। সো দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট। এরপরে ইনিশিয়াল মেজারমেন্টে ইনভেন্টরি কস্টে আমার কি থাকবে? ইনভেন্টরি কস্টে আমার থাকবে কস্টস অফ কনভার্সন। তো কস্ট অফ কনভার্সন বলতে কি বোঝায়? লেটস সে আপনি ইউ আর ওয়ার্কিং ইন আরএমজি। সো আপনার কোম্পানি হলো গার্মেন্টস ব্রাঞ্চ, রেডিমেড গার্মেন্টস। এখন রেডিমেড গার্মেন্টস এর জন্য আপনার যে ফার্স্ট যে ইনপুটটা যেটা আপনার পারচেজ করতে হয়, সেটা হলো সুতা অথবা ইয়ার্ন পারচেজ করতে হয়। তাহলে যখন আপনার কোম্পানি প্রথমত ইয়ার্ন পারচেজ করে, ইয়ার্নটা হলো আপনার জন্য একটা র মেটেরিয়াল। ইয়ার্ন পারচেজ করার সাথে সাথে ইনভেন্টরি ডেবিট করে, ইয়ার্নের ইনভেন্টরি ডেবিট করে দেয়, ব্যাংক ক্রেডিট করে দিচ্ছে। এখন এই ইয়ার্নটাকে আমরা আলটিমেট তানভীর নোট থেকে আজকে আমাদের কাজটা কিন্তু পাবলিক না। উনি আমাদের একটা লিংকটা পাইলো কিভাবে? উনি কে? একটু রেসপন্ড করতে না, জাভেদ তো নাই। না। আমরা আরেকজন আছে এখানে, এখানে অনেকেই আছে, এখানে অ্যাকচুয়ালি রিমুভ করা লাগতেছে। এআরএম টা কি? হু ইজ এআরএম? আসিফ, আসিফ। আচ্ছা। ওকে, ওকে, ওকে। আপনার নাম থাকলে আমাদের জন্য সুবিধা। আপনার একটুখানি ভাই নাম দিয়ে একটু জয়েন করলে ভালো হয়। এগুলো বোঝা যাচ্ছে না কে কে জয়েন করে। ওকে, নো সরি, ইয়া। আচ্ছা। আর আপনারা Continue. জি, আপনারা একটুখানি রেসপন্ড করেন। বুঝছেন, আপনাদের আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে আপনারা কি মানে খুব কনফিউজড আছেন বা কিছু বুঝতেছেন না। একটু সবাই ইয়েস নো কিছু বললে তো আমি একটু এট লিস্ট ফাস্ট প্রসিড করতে পারি যে না সবাই বুঝতেছে, আমি এট লিস্ট তাড়াতাড়ি যাই। না, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি। আচ্ছা। সো ইয়ার্নটা হলো আপনার এখানে কস্ট অফ পারচেজ, ধরেন আপনি 100 টাকা দিয়ে ইয়ার্ন কিনলেন। এরপরে আমার কি আল্টিমেটলি ইয়ার্নটাকে আমার একটা ফাইনাল প্রোডাক্ট আরএলডি তে নিয়ে যেতে হবে এবং এখানে আমার কিছু কস্ট অফ কনভার্সন লাগবে। সো ইয়ার্নটাকে কস্ট অফ কনভার্সন মানে এখানে ডাইরেক্ট লেবার লাগবে। সো আমার যে ডাইরেক্ট লেবার যে খরচটা, ফ্যাক্টরিতে যে লেবার খরচ করবে, লেবারের যে কস্টটা, সেটাও আমি কি করব? সেটাও এই যে আরএমজি ফাইনাল যে আমার গার্মেন্টস এর যে কস্টিংটা করব, আমার ইনভেন্টরি কস্টিং এ এই ডাইরেক্ট লেবারের খরচটাও এখানে আমি বুক করে দিব। প্লাস কস্ট অফ কনভার্সন আর কি থাকবে? কস্ট অফ কনভার্সনের মধ্যে আমার র মেটেরিয়াল আছে, ডাইরেক্ট লেবার আছে, এরপরে আমার ফ্যাক্টরি ওভারহেডস গুলো যাবে। এবং ফ্যাক্টরি ওভারহেডস এর মধ্যে আমার ভ্যারিয়েবল ওভারহেডও আছে, প্লাস ফিক্সড ওভারহেডও আছে। তাহলে ফ্যাক্টরিতে আমার হোয়াটএভার ভ্যারিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড যেগুলো যাবে, সেগুলো আমার ইনভেন্টরি কস্টের মধ্যে চলে যাবে। তো ফিক্সড ওভারহেড বলতে আমরা কি বুঝি? যেমন ফ্যাক্টরিতে আপনার প্রোডাকশনের জন্য মেশিনারি আছে,
সেই মেশিনারি যে ডেপ্রিসিয়েশন, আমাদের একটা ধারণা কি যে একটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হচ্ছে, তাহলে সেই ডেপ্রিসিয়েশন অবশ্যই আমার ডাইরেক্ট প্রফিট এন্ড লসে চলে যাচ্ছে। কিন্তু যেটা হলো আপনার প্রোডাকশনের সাথে যে ওভারহেডটা রিলেটেড, অর্থাৎ এই ফ্যাক্টরি যে মেশিনারি, এটার যে ডেপ্রিসিয়েশনটা হবে, সেই ডেপ্রিসিয়েশনটা আমরা কস্ট অফ ইনভেন্টরি হিসাবে এটাকে আমরা এই প্রোডাক্টের কস্টের মধ্যে নিয়ে আসবো। এখন ইন্টারেস্টিং জিনিসটা হলো এখানে আমার ওভারহেড দুই ধরনের আছে। ভ্যারিয়েবল ওভারহেড আছে, আবার আমার ফিক্সড ওভারহেড আছে। ভ্যারিয়েবল ওভারহেডটা আমার কিন্তু ইউনিট ওয়াইজ ট্রেস আছে, যে আমি এত ইউনিটস অফ ইনভেন্টরি প্রোডিউস করেছি, আর পার ইউনিট হলো আমার ভ্যারিয়েবল ওভারহেড কত টাকা হবে। টাফ এরিয়াটা হলো আমার ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে, কারণ আমি জানি ফিক্সড ওভারহেড একটা সার্টেন লেভেল পর্যন্ত নাম্বার অফ যত না ইউনিটস আমি প্রোডিউস করে থাকি, আমার ফিক্সড ওভারহেডটা কিন্তু ফিক্স থাকছে। সো এই ফিক্সড ওভারহেডটাকে আমি কিভাবে অ্যালোকেশন করব, আমি পার ইউনিট অফ ইনভেন্টরিতে কিভাবে অ্যালোকেশন করব, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। সো আমাদের জন্য র মেটেরিয়ালের কস্টটাকে ইনভেন্টরিতে নিচ্ছি, এটা সিম্পল। ডাইরেক্ট লেবারটাকে আমি ইনভেন্টরিতে নিচ্ছি, এটাও সিম্পল বোঝা যাচ্ছে। ভ্যারিয়েবল ওভারহেডটাকে নিচ্ছি, তাহলে চ্যালেঞ্জটা কোথায়? আমার চ্যালেঞ্জটা কিন্তু এই ফিক্সড ওভারহেডে, যে কারণ ফিক্সড ওভারহেড তো ভাই আমার একটা ফিক্সড কস্ট, ওভারঅল দ্য টোটাল অ্যামাউন্ট ইজ ফিক্সড। এখন পার ইউনিটে আমি কিভাবে এটাকে চার্জ করব, এটা হলো আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়। সো উইল লুক ইনটু দিস লেটার। এরপরে আমার কি আছে? ইনভেন্টরি কস্টের মধ্যে এনি আদার কস্ট ইনকার্ড ইন ব্রিংিং দ্য ইনভেন্টরিজ টু দ্য প্রেজেন্ট লোকেশন এন্ড কন্ডিশন। আচ্ছা, এরপরে একটা ইন্টারেস্টিং আইটেম আছে, সেটা কি? আমার borrowing costs. Some limited circumstances where borrowing costs interest can be included in the cost of inventories that meet the definition of a qualifying asset. আমাদের এতদিনের সবার যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো ছিল, সেটা হলো আমি যদি কখনো লোন নিয়ে থাকি অথবা আমার কোনো borrowings থাকে, সেই borrowings এর এগেইনস্টে যে ইন্টারেস্টটা দিতে হবে, যে ফাইন্যান্স কস্টটা আসে, সেটা আমরা P&L এ চার্জ করে দেই। তো এটা আমাদের এতদিন দিস ওয়াজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। এখন দিস ইজ নট অলওয়েজ দ্য কেস, যে যখনই আমার borrowings এর কস্ট আসে সেটাকে আমি অলওয়েজ ফাইন্যান্স কস্ট হিসাবে চার্জ করে দিব P&L, ইটস নট অলওয়েজ দ্য কেস। মাঝে মধ্যে এরকম হয়ে থাকে যে borrowing এর যে কস্টটা আছে, ইন্টারেস্ট এক্সপেন্স আছে, সেটাকে আমরা কোনো অ্যাসেটের ভ্যালুর মধ্যে ক্যাপিটালাইজ করে থাকি। এটার জন্য একটা আমাদের স্ট্যান্ডার্ডই আছে আলাদা। স্ট্যান্ডার্ডটা হলো IS 23 borrowing cost. There is a totally separate standard for this IS 23 borrowing cost, যেখানে আমাকে বলা থাকে কোন কোন ইনস্ট্যান্সে কখন আমি লোনের উপর যদি আমার কোনো থাকে, সেটাকে আমি কখন অ্যাসেটের কোন একটা অ্যাসেটের মধ্যে ক্যাপিটালাইজ করব, তখন যেটাকে আমি ডাইরেক্টলি প্রফিট এন্ড লসে চার্জ করব না। অবশ্যই আমরা IS 23 নিয়ে ডিটেইলস আলোচনা করব ইন সাবসিকুয়েন্ট ক্লাসেস। আজকে একটা আপনাদেরকে জাস্ট বেসিক ধারণা দিচ্ছি। IS 23 আমাকে মূলত বলছে ইন্টারেস্ট কস্ট অথবা borrowing cost, ইন্টারেস্ট কস্ট অথবা borrowing cost ক্যান বি ক্যাপিটালাইজড ফর কোয়ালিফাইং অ্যাসেটস। তাহলে এখানে আমার কিওয়ার্ডটা কি? ইন্টারেস্ট কস্ট অথবা borrowing cost ক্যান বি ক্যাপিটালাইজড, এটাকে আমি অ্যাসেটের ভ্যালুর সাথে যোগ করতে পারি ফর কোয়ালিফাইং অ্যাসেট। তাহলে হোয়াট ইজ কোয়ালিফাইং অ্যাসেট ফর মি? কোয়ালিফাইং অ্যাসেট হলো এমন একটা অ্যাসেট which takes substantial time period to get it ready for use. একটা অ্যাসেট যেটাকে it takes substantial amount of time. এখন substantial amount of time কি? এটা কিন্তু IS 23 তে ডিফাইন করে দেয়নি। কিন্তু জেনারেলি অ্যাজিউম করা হয় এবং ইন প্র্যাকটিস ধরা হয় যে এমন ইনভেন্টরি অথবা এমন কোনো যদি অ্যাসেট থাকে, যে অ্যাসেটকে আমার রেডি ফর ইউজ করতে, সেই অ্যাসেটটাকে রেডি করতে আমার 1 বছর বা তার বেশি সময় যদি লাগে, সেটাকে আমরা কোয়ালিফাইং অ্যাসেট বলি। it takes substantial amount of time, অর্থাৎ 1 বছর বা তার বেশি, সেটা কোয়ালিফাইং অ্যাসেট। এবং এই কোয়ালিফাইং অ্যাসেটের জন্য যদি আমি কোনো লোন নিয়ে থাকি, কোনো ফান্ডস বড় করে থাকি, সেই ফান্ডের সেই লোনের ইন্টারেস্টটাকে আমি ক্যাপিটালাইজ করে থাকি। তাহলে এটা একটা ক্লাসিক এক্সাম্পল কি? রিয়েল এস্টেট কোম্পানিতে যারা আছে, রিয়েল এস্টেটে যারা বিল্ডিংস গুলো বানাচ্ছে, তাদের জন্য আমরা কিন্তু ডিসকাশন করেছিলাম, তাদের জন্য বিল্ডিংস গুলা আমরা কিন্তু উই আর ট্রিটিং দেম অ্যাজ ইনভেন্টরি। তাহলে ওভার দ্য ইয়ার্স তাদের একটা বিল্ডিং কে অথবা একটা অ্যাপার্টমেন্টকে আমার রেডি ফর ইউজ করতে হয়তো 2 বছর বা 3 বছর লাগছে। এবং অনেক সময় দেখা যায় যে এই অ্যাপার্টমেন্ট গুলো করার জন্য কোম্পানিগুলা লোন নিয়ে থাকে। এখন এই লোনের যে ইন্টারেস্ট কস্টটা তাহলে থাকবে, ইন্টারেস্ট কস্টটাকে আমি ফাইন্যান্স কস্টে নামিয়ে আমি আমার ইনভেন্টরির সাথে আমি এটাকে যোগ করে দিতে পারবো। কারণ এই ইনভেন্টরিটাকে, অ্যাসেটটাকে আমি একটা কোয়ালিফাইং অ্যাসেট হিসেবে ট্রিট করছি। অর্থাৎ এই অ্যাসেটটাকে আমি বলছি যে সিন্স ইট টেকস আ সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ টাইম পিরিয়ড টু গেট ইট রেডি ফর ইউজ, সেই ক্ষেত্রে আমার ইন্টারেস্ট কস্টটাকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো। এটা কি ক্লিয়ার সবার কাছে? Clear. ওকে। এভরিওয়ান আর কোয়েশ্চেন? ছিল জি বলেন। স্যার তার মানে কি যদি আচ্ছা, আমরা এটা তো এটা একজন করে। অলিউল হাসান, আপনি আগে বলেন। জি, জি, জি। এখানে মানে ক্যাপিটালাইজ করার কথা বলা হচ্ছে। এখন ক্যাপিটালাইজ বিষয়টা তো আসলে মানে যেগুলো লং টার্ম অ্যাসেট, হ্যাঁ, ওগুলো ক্ষেত্রে আসে। ক্যাপিটালাইজ শুধুমাত্র লং টার্ম অ্যাসেটের কথা এখানে মিন করছে না, এটা দিয়ে বোঝাচ্ছে আপনার লং টার্ম কোয়ালিফাইং অ্যাসেটের ডেফিনিশন বলছে মোর দ্যান 1 ইয়ার। সেই শব্দটাকে আপনি শুনছেন? জি, জি। কস্ট শুড নট ইনক্লুড, কোন কোন জিনিস আমার ইনভেন্টরি কস্টের মধ্যে যাবে না। এখানে অ্যাবনরমাল ওয়েস্ট একটা বিষয় আছে, এটাও আমরা একটু পরে ফিক্সড ওভারহেড ডিসকাশন পরে অ্যাবনরমাল ওয়েস্ট নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে জিনিসটা দেখতে হবে আপনার, কোন জিনিসটা আমি আলটিমেটলি ইনভেন্টরি কস্টে নিব না, সেটা হলো আমার স্টোরেজ কস্ট। ইনভেন্টরিটাকে সেল করার আগে আমার হলো কিছু সময় আমার ওয়্যারহাউসে রাখা লাগছে, ওয়্যারহাউসে রাখার জন্য আমার কিছু স্টোরেজের কস্ট দেয়া লাগছে, সেটা আমার ক্যাপিটালাইজ হবে না ইন দ্য কস্ট অফ ইনভেন্টরি। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আমার যদি অফিস রিলেটেড কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের রেন্ট থাকে অথবা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো স্যালারি থাকে, সেগুলো আমার অ্যাজ ইউজুয়াল যেগুলো বুঝে যাচ্ছে, সেগুলো আমার ইনভেন্টরি কস্টের সাথে ক্যাপিটালাইজ হবে না। শুধু আমার ফিক্সড ওভারহেডগুলো, যেগুলো ম্যানুফ্যাকচারিং রিলেটেড ওভারহেড ছিল, সেগুলো আমি ইনভেন্টরি কস্টে নিয়ে আসবো, বাট নট অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। সিমিলারলি যদি আমার কোনো সেলিং কস্ট থাকে, সেলিং কস্টগুলোকেও আমি কি করব না, সেলিং কস্টগুলোকেও আমি ইনভেন্টরি কস্টের মধ্যে ক্যাপিটালাইজ করব না। এখন এখানে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, সেটা হলো আমি যখন একটা রিটেল স্টোর থেকে আমার ইনভেন্টরিটা রেডি ফর ইউজ হয়ে গেছে, আমার একটা রিটেল আউটলেট অথবা আমার একটা ওয়্যারহাউসে ইনভেন্টরিটা আছে। এখন এই ইনভেন্টরিটাকে আমার ট্রান্সপোর্ট করতে হয়, কাস্টমারদের বাসায় বাসায় পৌঁছে দিতে হয়। সেটার জন্য আমার একটা
ডেলিভারি চার্জ, একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে। তো এখন আপনারা কি বলেন যে আমার কস্ট অফ পারচেজ একটা কথা লেখা আছে যেখানে ট্রান্সপোর্টেশন কস্ট ক্যাপিটালাইজ হয়। তো আমি এখানে আমার রিটেল স্টোর থেকে কাস্টমারদের বাসায় পৌঁছানোর জন্য আমার একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে। তাহলে এই ট্রান্সপোর্টেশন কস্টটা কি আমি ইনভেন্টরির সাথে ক্যাপিটালাইজ করব? স্যার করবেন ক্যারেজ না। ইনওয়ার্টার কস্টের সাথে ইনক্লুড হবে কিন্তু ক্যারেজ আউটওয়ার্ডটা ইনক্লুড হবে না স্যার। এক্সাক্টলি যেটা হলো আমার সেলিং রিলেটেড, যেটা যেহেতু ইটস রিলেটেড টু সেলিং দ্য ইনভেন্টরি, এটা আমার আর ক্যাপিটালাইজ হবে না। মূল কথা হলো আমার ইনভেন্টরিটা যখন রেডি ফর ইউজ হয়ে গেছে, আমার রিটেল আউটলেটে চলে গেছে, অর্থাৎ ইটস রেডি ফর ইউজ, রেডি ফর বিং সোল্ড, এরপর থেকে আমার যদি ট্রান্সপোর্টেশন করা লাগে, এমনকি নট অনলি যে আমার একটা কাস্টমার কাছে যাচ্ছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আপনার কিছু ইনভেন্টরি আছে ইন ঢাকা। ঢাকাতে আপনার আছে, এখন আপনি দেখতেছেন হঠাৎ করে চিটাগং মার্কেটে আপনার অনেক বেশি ডিমান্ড বেড়ে গেছে। এখন চিটাগং মার্কেটে যদি আপনার অনেক বেশি ডিমান্ড বেড়ে যায়, তো আপনি আপনার ঢাকা রিটেল হাউস থেকে আপনি চিটাগংয়ে পাঠালেন ইনভেন্টরিটাকে, এটার জন্য আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে, সেটা কি আপনি ক্যাপিটালাইজ করবেন? না করব না। সেটাও আমি না, এটা তো করবে না। এক্স্যাক্টলি গুড, সেটাও আপনি ক্যাপিটালাইজ করবেন না, এগুলো আমার পিএনএল দিয়ে চলে যাবে। আর আরেকটা জিনিস হলো লাস্ট, যেটা ইন্টারেস্ট কস্ট when inventories are purchased with deferred settlement terms। আচ্ছা, আমরা আইফআরএস 15 যখন পড়েছি, সিগনিফিকেন্ট ফাইন্যান্সিং কম্পোনেন্ট নামে একটা কনসেপ্ট পড়েছি, মনে আছে সবার? জি তো সেখানে আমরা ওখানে মূল কথা কি ছিল যে ভাই, যেখানে আমার ক্রেডিট পিরিয়ডটা হলো 1 বছরের বেশি হয়ে যায়, তখন আমি রেভিনিউ একটা প্রেজেন্ট ভ্যালুতে দেখাই। আমি যে অ্যামাউন্টটা রিসিভ করব সেটাতে রেভিনিউ দেখাই না, যে অ্যামাউন্ট 1 বছর পর রিসিভ করব সেটাকে আজকে প্রেজেন্ট ভ্যালুতে এনে দেখাচ্ছি। সিমিলারলি IS2 IS2 ক্ষেত্রেও একটা একই রকম ট্রিটমেন্ট আছে। ইনভেন্টরি ইন্টারেস্ট কস্ট when inventories are purchased with deferred settlement terms, অর্থাৎ আমার যদি কোনো সাপ্লায়ারের সাথে এরকম কোনো কন্ট্রাক্ট থাকে যেখানে সাপ্লায়ার বলছে যে তুমি আজকে 100 টাকার ইনভেন্টরি নাও, তুমি 100 টাকার ইনভেন্টরি নিয়ে তুমি এটার এগেইনস্টে আমাকে 1 বছর পর পেমেন্ট করবা। 1 বছর পর আমার তাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আমি তখন সেম কনসেপ্টটা ইউজ করব। আমার 100 টাকার ইনভেন্টরি নিয়েছি, কিন্তু যেহেতু আমার 1 বছর পরে পেমেন্টটা করতে হবে, ওয়ান সেকেন্ড এটাকে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। সো ইনভেন্টরি ডেবিট পেয়েবল টু সাপ্লায়ার ক্রেডিট 90। এখন সেম জিনিস ওই আইফআরএস 15 এ যে কনসেপ্টটা বলেছি, জাস্ট উল্টা। আমি প্রেজেন্ট ভ্যালুতে তাকে দেখাচ্ছি, যদি আমার পেমেন্ট ওখানে তো আমরা সেলারের পার্সপেক্টিভে করছি, এখানে এবার আমরা আমরা প্রকুরের পার্সপেক্টিভে একই উল্টা হবে একই জানলো জাস্ট উল্টা। মেকানিজম একই। সেখানে আমরা কি করেছিলাম, আমরা একটা ইন্টারেস্ট অথবা আমরা একটা ফাইন্যান্স ইনকাম ক্রিয়েট হচ্ছিল, এখানে আমার একটা ফাইন্যান্স কস্ট ক্রিয়েট হচ্ছে। ফাইন্যান্স কস্ট 10 টাকা আর এই পেয়েবল টু সাপ্লায়ার 10 টাকা। সো IS2 বলতে যাচ্ছে এই ধরনের যখন বিভিন্ন ডেফার্ড সেটেলমেন্ট টার্মস থাকে, তখন এই যে ফাইন্যান্স কস্টটা, এই যে গ্যাপটা, এটা আমার ফাইন্যান্স কস্ট হিসেবে চার্জ হবে, এটা ইনভেন্টরি কস্টিং এ যাবে না। ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। এখানে কি কনসিডারেশন কি শুধু ইয়ার ফুল ইয়ার 1 বছর কি শুধু কনসিডারেশন? যদি এমন হয় যে এটা 6 মাস হবে? আচ্ছা, এগুলা ইউজুয়ালি যখন হয় আপনার প্র্যাকটিক্যালি দেখে যে উইদিন 1 ইয়ার যদি আপনার সেটেলমেন্ট হয়, তখন এই প্রেজেন্ট ভ্যালুতে এটাকে ডিসকাউন্টিং করে ক্যালকুলেশন হয় না। উইদিন 1 ইয়ার, 1 ইয়ার যখন এক্সিড করে যায়, তখনই আপনার এই ডিসকাউন্টিংটা করা শুরু হয়। এগুলো একটা পার্সপেক্টিভ আছে, এগুলো একটা রিজনিং আছে। আমি আপনাকে জিনিসটা বলি, কেন 1 ইয়ার বা উইদিন দ্য ইয়ারে কেন কনসিডার করা হয় না, কেন 1 ইয়ারের পরে কনসিডার করা হয়। এখন এই যে ইনভেন্টরি, এটা কিন্তু একটা অ্যাসেট, কি বুঝতে পারছেন? ইনভেন্টরিটা যদি সেল না হয়, এই অ্যাসেটটা কিন্তু 4 বছর চলে যাবে, কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এটা যদি 1 বছরের ভিতরে এটা হয়ে যায়, কি হয়ে যায়, রোল আউট হয়ে যায়, তাহলে ইনভেন্টরিটা আমি অ্যাসেট দেখালাম, আমার ইনভেন্টরিটাই তো আমার কস্ট অফ গুডস চলে যাবে, তাই না? জি। তাহলে একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে উইদিন দ্য ইয়ার হলে প্রফিট রোল আউট হওয়ার চান্সেস একটু কম থাকে, তাই না? জি। এক্সেপশনাল একদম ইয়ার এন্ড হলে কিছু একটা হয়, নরমালি কম থাকে। ডিসাস্টারেড হওয়ার একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে প্রফিট ট্রান্সফার হয়ে যাওয়ার রিস্কটা কম থাকে। সেজন্য মূলত আমরা 1 বছরের উপরে গুলো কনসিডার করি এই জাতীয় কেসগুলোতে। অ্যাসেট মানে ক্যাপিটালাইজেশন ক্ষেত্রে এটা ক্যাপিটালাইজ করব নাকি অ্যাসেট রেখে দিব, এক্ষেত্রে আমরা 1 বছরকে কারণে কনসিডার করি, কি বুঝতে পারছেন? ওকে। স্যার নরমালি যদি আমার নেচার মানে ইনভেন্টরি নেচারই থাকে মোর দ্যান 1 ইয়ার, যেমন স্যার ফার্নিচার বা ওই যে বিল্ডিং যেটা বললাম স্যার, তো ওইগুলার যেসব র ম্যাটেরিয়াল গুলো আমরা ওগুলোতে আসবে না, এটা ন্যাচারালি আসবে না। ও আচ্ছা স্যার। আচ্ছা, হঠাৎ করে একটা জিনিস জাস্ট মনে পড়লো, সো আপনাদের একটা কোয়েশ্চেন করি। এখানে স্টোরেজ কস্ট যেটা, সেটা আমরা বলেছি স্টোরেজ কস্ট কখনো আমরা এটা আমরা পিএনএল এ চার্জ করে দিই, এটা ইনভেন্টরি কস্টের সাথে যাবে না। এখন লেটস সে আপনি একটা কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানি হলো ওয়াইন ম্যানুফ্যাকচার করতেছে। এখন ওয়াইন ম্যানুফ্যাকচার করার জন্য অথবা ওয়াইন অথবা যেটা ধরেন চিজ আছে, ওয়াইন অথবা চিজ, এই দুইটা জিনিস কি করতে হয়, এটা কিন্তু আমার লং টার্ম জন্য এটাকে স্টোরেজ করতে হয়, এটাকে রাখতে হয়। ওয়াইন কিন্তু অনেক লম্বা সময়ের জন্য স্টোরেজ করতে হয়। তো ওয়াইনের ক্ষেত্রে ধরেন যে স্টোরেজ কস্ট আছে, সেটাও কি আমি প্রফিট এন্ড লস দিয়ে কি আমি চার্জ করব, নাকি সেখানে আমি ইনভেন্টরিতে ক্যাপিটালাইজ করানো শুরু করছি? আপনাদের কি মনে হয়? মনে হচ্ছে তো ইনভেন্টরি তখন আমার ইনভেন্টরিতে আসবে, কারণ ওয়াইনের ক্ষেত্রে সেটা কি, তখন কিন্তু এটা কোনো ম্যানেজমেন্ট ইনএফিশিয়েন্সি না। দুটো আপনার বুঝতে হবে, দুটো ডিফারেন্স। একটা হলো একটা ইনভেন্টরি আমি নিয়ে এসে ম্যানেজমেন্ট ইনএফিশিয়েন্সির কারণে এটা অনেকদিন বাবদ আমার স্টোরেজে, আমার ওয়্যারহাউসে বসে আছে, স্টোরেজ কস্ট বিল আপ হচ্ছে, সেটা আমার পিএনএল অ্যাডমিন এক্সপেন্সে চার্জ হবে এবং ম্যানেজমেন্টের ইনএফিশিয়েন্সিটা আমার রিফ্লেক্ট হচ্ছে। আর যে জিনিসটা কি আমার রিকোয়ার্ড ফর দিস টাইপ অফ প্রোডাক্ট, সেটা কিন্তু আমি আর অ্যাডমিন এক্সপেন্সে পিএনএল দিয়ে চার্জ করছি না। সেটা হলো যেহেতু রিকোয়ার্ড, এটা তো ম্যানেজমেন্ট কোনো ইনএফিশিয়েন্সি না, তাই সেটা আমার ইনভেন্টরি কস্টের মধ্যে দিয়ে আলটিমেটলি সেটা সিওজিএস হিট করবে। ক্লিয়ার? ইয়েস স্যার। সো এখানে দেখেছেন যে আমরা যখন এই জিনিসগুলো দেখি, এখানে কিন্তু খুব হার্ড এন্ড ফাস্ট রুল লাগে। এখানে কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনারিওর উপরে কিভাবে এই যে বেসিক কনসেপ্টগুলো আপনারা কিন্তু আনসার করছেন, আমার বলা লাগতেছে না। আপনারা কিন্তু জাস্ট এই কনসেপ্টগুলো দিয়ে বিভিন্ন টাইপের সিনারিও কিন্তু আনসার করতে পারতেছেন। ওকে, সো আমাদের এরপরে নেক্সট ডিসকাশনটা ছিল এই কস্টের মধ্যে ফিক্সড ওভারহেড। আচ্ছা, এখন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, খুবই মনোযোগ দিয়ে শুনবেন, না হলে এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
ফিক্সড ওভারহেড ফর কোম্পানি লেটস সে তার 1 লাখ টাকা ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেডের মধ্যে আমার কি কি আছে? ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি মেশিনারি, একটা মেইনটেন্যান্স খরচ আছে ফিক্সড, এটা রেন্ট আছে আমার ফ্যাক্টরির। এগুলো সব কিছু জিনিস আমরা বলেছি, যেহেতু এগুলোকে আমরা বলেছি দিস আর কস্ট অফ কনভার্সন, এগুলো আমার আলটিমেটলি আমার ইনভেন্টরি কস্টের মধ্যে চলে যাবে। এখন পার ইউনিট অফ ইনভেন্টরির মধ্যে আমি কিভাবে এটাকে চার্জ করব? আমার 1 লাখ টাকা ওভারহেড হয়েছে এবং আমি জানি আমার ফ্যাক্টরিতে ফ্যাক্টরির নরমাল ক্যাপাসিটি অথবা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি 10,000 ইউনিট আমার ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়। এটা হলো স্ট্যান্ডার্ড। কিন্তু ডিউরিং একটা পিরিয়ডে আমি 8,000 ইউনিট প্রোডিউস করতে পারছি। আমার নরমাল যে ক্যাপাসিটি ছিল, I could not achieve my normal capacity due to some inefficiency or whatever the case is, আমি 8,000 ইউনিট প্রোডাকশন করতে পারছি। নরমাল ক্যাপাসিটি রিচ করতে পারিনি। এখন এই যে আমার 1 লাখ টাকা যে ফিক্সড ওভারহেড, এটা আমি পার ইউনিট অফ ইনভেন্টরিতে কিভাবে কস্টিং করব? 1 লাখ ডিভাইডেড বাই 10,000 করে পার ইউনিটে কি আমি 10 টাকা করে দিব? নাকি 1 লাখ ডিভাইড বাই 8,000 অর্থাৎ অ্যাকচুয়াল যেটা প্রোডিউস করেছি 1 লাখ ডিভাইড বাই 8,000 হয়তো কত 12.5 করে পার ইউনিট অফ ইনভেন্টরিতে চার্জ করব। আপনাদের একজনের ডিসিশন। 12.5 করে হবে। স্যার 10 টাকা করে। ওকে। 12.5 12.5 আচ্ছা, নরমাল ক্যাপাসিটিতে ক্যালকুলেট করে এটা 10 টাকা ধরতে হবে। আর বাকি যদি কিছু থাকে সেটাকে পিরিয়ডে চার্জ করে দিতে হবে। ওকে। আচ্ছা, এখন ভাই আপনি একটু পরে আনসার দিয়েন। অন্যরা বলেন তো আপনাদের কাছে নরমাল ক্যাপাসিটি না হয়ে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে যাওয়ার যুক্তিটা কি? আমার কাছে যুক্তিটা হচ্ছে যে আমাকে তো ওই 1 লাখ টাকাকে অ্যাট্রিবিউট করতে হবে টু দি মানে আউটপুট নাম্বার। আচ্ছা। এটাই আমার যুক্তি। সেটা যদি যুক্তি হয় তাহলে আপনার পার ইউনিটে কস্ট বেড়ে যাচ্ছে কত? আনুমানিক একটু আনসারটা 2 দিন। টাকা 50 পয়সা। হ্যাঁ? 2 টাকা 50 পয়সা। বেড়ে যাচ্ছে না? 2 টাকা 50 পয়সা বেড়ে যাচ্ছে। নরমাল কি বেড়ে যাচ্ছে? 2 টাকা 50 পয়সা বেড়ে যাচ্ছে। এখন আপনার ক্লোজিং ইনভেন্টরি বছর শেষে 1000 ইউনিট থেকে গেল। 1000 ইউনিট ইনটু 2 টাকা 50 পয়সা তাহলে কত টাকা হলো? 2500 2,500 টাকা। 500 2,500 টাকার এই বছরের খরচ পরের বছরে ট্রান্সফার হয়ে গেল অ্যাজ হিসেবে। এই কনসেপ্টটা কি আপনি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। এখন এই যে 8,000 ইউনিট নরমাল ক্যাপাসিটি যেটা 10,000 সেটা মিট করতে পারে নাই। কারা পারে নাই? আগামী বছরের ম্যানেজমেন্ট নাকি এই বছরের ম্যানেজমেন্ট? এই বছর ম্যানেজমেন্ট। এই বছরের ঘটনা এই ম্যানেজমেন্ট। বছর। হ্যাঁ? ঘটনা এই বছরের যেহেতু অবশ্যই এই বছরের ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সি। তার ব্যর্থতার দায় কেন আগামী বছরের ম্যানেজমেন্ট নিবে? স্যার আমার এটা তো আমি কস্টিং এর ভিতরে যখন কস্টিংটা করব আমার তো বছর শুরু থেকেই আসবে। এখন আমি বছর শেষ না হলে তো কখনোই জানবো না আমার টোটাল ইউনিট কতটুকু প্রোডাকশন হইছে। এখন স্যার দেখা গেছে না, লাস্টে গিয়ে যদি সেটা অন্য কথা। সেটা জাস্টিফিকেশন না। সেটা অন্য কথা। না স্যার লাস্টে গিয়ে যদি আমার এই 2.5 যেই ফ্র্যাকশনটা থাকবে মানে ওভার যে কস্টটা হয়েছে এটা যদি আমি আলাদাভাবে এই বছরই চার্জ করে দিই তাহলে তো আমার হয়ে যাচ্ছে না। এটা তো এই বছর চার্জ হয়ে যাবে। সেটা তো ঠিক আছে। না, না যদি মানে এটা আমি ওই বছর চার্জ হয়ে যায় তাহলে আপনার এটা নরমাল ক্যাপাসিটি দিয়ে হচ্ছে না। আপনি আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস জার্নাল দিয়ে একটা জিনিস দেখাই সবাইকে। হ্যাঁ। হয়তো একটু কনফিউজ হচ্ছেন। আপনার ইনিশিয়াল যে 1 লাখ ডিউরিং দ্য ইয়ার আপনার যে ইনভেন্টরি আছে, ইনভেন্টরির মধ্যে ওই 1 লাখ টাকা তো অলরেডি আপনার চলে গেছে। যখন আপনি 1 লাখ টাকা ফিক্সড ওভারহেড ইনকাম করেছেন 1 লাখ টাকা আপনার চলে গেছে। এটাতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে আমি যখন ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করব, ক্লোজিং স্টক আমি বের করলাম বছর শেষে আমার 1000 ইউনিটস আছে। তো 1000 ইউনিটস আছে, এটা পার ইউনিট কস্ট কত? পার ইউনিট আমি বের করলাম, পার ইউনিট র মেটেরিয়াল এত, ডাইরেক্ট লেবার এত, ভ্যারিয়েবল ওভারহেড কত। এগুলো সব পার ইউনিট আমার হিসাব জানা আছে। ঝামেলা তো ফিক্সড ওভারহেডে যে 1 লাখ টাকা তো ডিউরিং দ্য ইয়ার খরচ হয়েছে আমার। তো পার ইউনিটে কত করে চার্জ করব? 1 লাখ ডিভাইডেড বাই হোয়াট? প্রোডাকশন ইউনিটস ডিউরিং দ্য ইয়ার অ্যাকচুয়াল প্রোডাকশন নাকি নরমাল প্রোডাকশন? বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার এক্ষেত্রে তো প্রোডাকশনই হওয়ার কথা। ওকে, ঠিক আছে। তাহলে আমি আপনাকে একটা কারণ এটাকে আমার কাছে মনে হচ্ছে স্যার। ওকে, ঠিক আছে, ফাইন। আমি তাহলে আপনাদের একটা সিনারিও দেখাই। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমাকে বলেন যে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু যত বেশি হবে প্রফিট কি তত বেশি হবে নাকি প্রফিট তত কম হবে? ক্লোজিং ইনভেন্টরি যদি বেশি হয় একটা বছরে, প্রফিট বাড়বে। স্যার তাহলে প্রফিট বাড়বে। ওকে, ক্লোজিং ইনভেন্টরি বেশি হলে আমার প্রফিট বাড়বে। গুড। এবার আসেন এখানে এই ওয়ার্কিংটা দেখেন। নরমাল ক্যাপাসিটি 10,000 ইউনিট, ফিক্সড ওভারহেড 1 লাখ, পার ইউনিট হলো 10 টাকা। অর্থাৎ আমি যদি নরমাল ক্যাপাসিটি বেসিসে যাই পার ইউনিটে আমি ফিক্সড ওভারহেড 10 টাকা চার্জ করব। আর সিনারিও এ অ্যাকচুয়াল প্রোডাকশনের বেসিসে 8,000 হয়েছে, তাহলে আমি 12.5 টাকা পার ইউনিট। ওকে, ডিউরিং দ্য ইয়ার আমি 6000 ইউনিট সেল করেছি, তাহলে আমার ক্লোজিং স্টকে 2000 ইউনিট আছে। এখন আমি যদি ক্লোজিং স্টককে ভ্যালু করি ইউজিং দিস, এই যে নরমালের বেসিসে যেটা পার ইউনিট, তাহলে আসে 20,000 আর অ্যাকচুয়ালের বেসিসে যে 12.5 তাহলে আসে 25,000। তাহলে ম্যানেজমেন্ট কি করছে? এটা একটা ম্যানেজমেন্ট ফেলিয়ার, ম্যানেজমেন্ট একটা ইনএফিশিয়েন্সি যে ভাই আমার 10,000 টাকা প্রোডাকশন ক্যাপাসিটি আছে, তুমি 8,000 টাকা প্রোডাকশন করছো। কিন্তু 8,000 টাকা প্রোডাকশন করছো, ও যদি অ্যাকচুয়ালের বেসিসে ক্লোজিং ইনভেন্টরিটাকে ভ্যালু করে, তাহলে ইফ বেসড অন অ্যাকচুয়াল প্রোডাকশন 25,000 টাকা ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু হয়। তার ব্যর্থতার যে রেজাল্ট সেটা আগামী বছরে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। মানে সে যে বুঝতে কি ফেল হচ্ছে? করবে জি, তার একটা রেজাল্ট আগামী বছরে পার ইউনিট কস্ট টাকা বাড়ায়। আগামী বছরে যারা সিএফও থাকবে, আগামী বছরে যারা সিইও থাকবে তার পারফরম্যান্স ইমপ্যাক্ট নিয়ে আসতেছে। এটা কিভাবে আপনারা বুঝতেছেন? আপনি না বুঝে কোশ্চেন করেন আবার। আগে বলেন যে আমার এখানে যদি আমি বেসড এই অন বছরের নরমাল ক্লোজিং ইনভেন্টরি আগামী বছর আবার ওপেনিং ইনভেন্টরি না? জি। আচ্ছা, এবার দাবি বলেন। জি ভাই, আমি একটু শেষ করি। জি, এখানে এই যে সিনারিও এখানে আবার দেখেন, আমি যদি বেসড অন নরমাল প্রোডাকশন আমি এই 10 টাকা পার ইউনিট নেই, বেসড অন নরমাল ক্যাপাসিটি যদি ফিক্সড ওভারহেড নেই, তাহলে আমার 20,000 টাকা আসে। অ্যাকচুয়াল গেলে 25,000 টাকা। ফার্স্টলি এই জিনিসটা বলেন, এই জিনিসটা কি আপনাদের কাছে মনে হচ্ছে না এখানে একটা সমস্যা আছে যে সে প্রোডাকশন করছে 8,000 টাকা, 8,000 ইউনিট, অর্থাৎ তার তো ইনএফিশিয়েন্সি আছে। কিন্তু আমি যদি অ্যাকচুয়াল বেসিসে যাই তাহলে তার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু বেশি হবে এবং তার প্রফিটও বেশি দেখাবে। এখানে যে একটা সমস্যা আছে, এটা বুঝতেছেন? জি, জি। বুঝতে ওকে, ওকে, গুড, এটা বুঝলেন। এরপর এটার সাথে সেকেন্ড প্রবলেমটা কি? এই বছরের ক্লোজিং ইনভেন্টরি হলো নেক্সট বছরের ওপেনিং ইনভেন্টরি। তাহলে নেক্সট বছরে যে যদি 25,000 টাকা ওপেনিং ইনভেন্টরি হয়, আমরা যদি অ্যাকচুয়াল বেসিসে যাই, ওপেনিং ইনভেন্টরি বেশি হলে কি প্রফিট কম হবে না বেশি হবে? ইফ ওপেনিং ইনভেন্টরি ইজ হায়ার, কম হবে। কম হবে। তাহলে
ও তো বেনিফিট পেলো এই বছরের ম্যানেজমেন্ট ইয়ার ওয়ানের ম্যানেজমেন্ট বেনিফিট পেলো, ওকে 25,000 টাকা ক্লোজিং ইনভেন্টরি ছিল, ও খারাপ করছে কিন্তু ক্লোজিং ইনভেন্টরি বাড়ায় দিয়ে ও প্রফিট বাড়ায় দিচ্ছেন। আবার নেক্সট বছরের ইয়ার টু ম্যানেজমেন্ট যার এগুলার কোনো দায় ছিল না তার উপর দিয়ে আপনি এটা চাপাই দিচ্ছেন, তার উপর দিয়ে বলছেন যে তার ওপেনিং স্টক হবে এখন 25,000 যেখানে হওয়া উচিত ছিল 20,000। যার রেসপন্সিবিলিটি নাই, যার দায় নাই, তার উপর আপনি যে এটা দায়টা চাপাই দিচ্ছেন। তাহলে কি এবার বুঝতে পেরেছেন যে কেন আমাদের নরমাল ক্যাপাসিটি বেসিসে ফিক্সড ওভারহেডটাকে চার্জ করতে হবে পার ইউনিট? এটা ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে Every month স্যার নরমাল ক্যাপাসিটি বেসিসে নাকি যেটা আমার অরিজিনালি প্রোডাকশন হয়েছে? আপনি আবার জিনিসটা একটু দেখেন। আমি একটা মিনিট নরমাল সময় ক্যাপাসিটি বেসিসে নরমাল ক্যাপাসিটি বেসিসে ক্লিয়ার। একটু সবাই এক্সাম্পল দেখেন স্ক্রিনে দেখে আবার আমাকে বলেন বুঝছেন কিনা। 1 মিনিট সময় দিলাম, একটু ক্যালকুলেট দেখেন। আবার বলছি নরমাল ক্যাপাসিটি বেসিসে কস্টগুলো অ্যালোকেট হবে। বুঝছেন? বস তাহলে আমি যুক্তির ক্ষেত্রে তো এটা কি বলতে পারি যে ম্যানেজমেন্ট যদি বেশি এফিসিয়েন্ট হয় তাহলে তার এফিসিয়েন্সি মেজার হচ্ছে না? মেজারমেন্ট ক্লিয়ার হচ্ছে না? এই এটা যে কি বলেন? যেমন এই সিনারিও বিতে ও নরমাল ক্যাপাসিটি ছিল 10,000 ইউনিট, সেখানে প্রোডাকশন হয়েছিল 12,000 ইউনিট। তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে পার ইউনিটের কস্ট হচ্ছে 8.33, কিন্তু আপনি হ্যাঁ। বলেছিলেন যে নরমাল ক্যাপাসিটির বেসিসে মেজার করতে হবে। হ্যাঁ। তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে তো উল্টা ঘটনা ঘটছে না? না উল্টা পাল্টা হচ্ছে না, সেক্ষেত্রে সে লাভবান হচ্ছে। সেক্ষেত্রে সে কিভাবে লাভবান হচ্ছে আপনি বলেন? সেক্ষেত্রে সে লাভবান হচ্ছে, সে বেনিফিট পাচ্ছে। তার এফিসিয়েন্সির সে প্রাইস পাচ্ছে। কিভাবে প্রাইস পাচ্ছে বলেন? ম্যাথমেটিক্যালি একটা কষ্টের সাউন্ড মধ্যে কম যাচ্ছে, কষ্টের কম যাচ্ছে না, বেশি যাচ্ছে। হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরি 10 টাকা দিয়ে হচ্ছে 8.33 দিয়ে হচ্ছে না। 10 টাকা দিয়ে হচ্ছে। ক্লোজিং ইনভেন্টরি যদি বাড়ে তার প্রফিট বেড়ে যাচ্ছে। আপনি উল্টো আচ্ছা। বুঝতেছেন? আপনি উল্টো বুঝতেছেন? আবার বলি, সিনারিও এটাতেও সে কি হচ্ছে? গেইন হচ্ছে। আর সিনারিও এটাতে সে খারাপ করছে বিধায় সেটা দায় পাচ্ছে। এই যে 25 আর 75, 75 বড় নাকি 25 বড়? 50 বড়? না মুশারফ ভাই না না উনি তো ইনিশিয়ালি ঠিকই বলছেন অসুবিধা নেই। মানে কোনটা কোনটা? 12 আপনি বলেন। হ্যাঁ। আচ্ছা ভাই আপনি যেটা বলেছেন আমি আরেকবার জাস্ট একটু ক্লারিফাই করছি, সবাই একটু শুনেন। সিনারিও বিতে ম্যানেজমেন্ট কি নরমাল থেকে ভালো করেছে না খারাপ করেছে বলেন তো? ভালো করেছে। Okay, ভালো করেছে। এখন আমি যদি অ্যাকচুয়ালি বেসিসে যাই, অ্যাকচুয়ালি অর্থাৎ 12,000 বেসিস অ্যালোকেশনটা করি, তাহলে আমার ক্লোজিং স্টক কত হবে? 50,000। জি। ওকে। ক্লোজিং স্টক আমার হচ্ছে 50,000। আর নরমাল বেসিসে করলে 75,000 হতো। 75,000 এখন আমি যদি অ্যাজিউম করি যে আমি অ্যাকচুয়ালি বেসিসে যাচ্ছি, তাহলে ভাই আপনি 50,000 ক্লোজিং স্টক দিচ্ছেন, অর্থাৎ তার প্রফিট এত 50,000 আর এখানে হচ্ছে 75,000। তাহলে অ্যাকচুয়ালি বেসিসে যদি দেন, তাহলে তো আপনি এই বছরের ম্যানেজমেন্টকে তো আপনি হার্ম করতেছেন। উচিত ছিল তার 75,000 টাকা হওয়া। সে তো ভালো করছে। এফিশিয়েন্ট ছিল সে। 10,000 এর বেশি সে প্রডিউস করতে পারছে। কিন্তু তাকে আপনি 50,000 শুধু তার প্রফিট বাড়বে। আর এখানে যদি নরমাল বেসিসে দেন তাহলে 75,000 ইনক্রিজ হতো। ক্লিয়ার? আমিও এটা বলছি। ও আচ্ছা বুঝতে পেরেছি। স্যার একটু আবার কি একটু এটা বুঝানো যাবে? মানে আমি ঠিক ধরতে পারতেছি না। মানে নরমাল আর ইসেরটা। আচ্ছা। নরমাল ক্যাপাসিটি বলতে বুঝায়, মনে করেন আপনার একটা মেশিন সেটা যদি বানায় এবং ওয়ার্কিং, এবার বলেন আপনি নরমাল ক্যাপাসিটি বুঝছেন কিনা? আচ্ছা এটা আচ্ছা। এটা নিয়ে আমাদের একটা প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন আছে, চলুন এটা একটু আমরা একটু দেখি। জুলাই আগস্ট 2022 তে BC Limited absorbs its production overheads based on the basis of units produced. Cost data relating to units of production as follows. There are 1,000 units, এটা বিভিন্ন টাইপ কস্ট ডাটা দেয়া আছে। There are 1,000 units in inventories at the year end. Production was half the normal activity level. আচ্ছা। What could be the inventory value? আমার ইনভেন্টরি ভ্যালু কতটুকু দেখাবো? সিম্পল, একদম সিম্পল কোয়েশ্চেন। মেটেরিয়াল কস্ট। আমরা এখানে মেটেরিয়াল কস্ট হলো প্রথমে কি বললাম? আগে আমি পার ইউনিট হিসাব করতেছি। 10,000 ইউনিট প্রডিউস 10,000 টাকা লাগছে। পার ইউনিট মেটেরিয়াল হলো 1 টাকা। লেবারের ক্ষেত্রে 10,000 ইউনিট প্রডিউস, লেবারের কস্ট হলো পার ইউনিট 2 টাকা। এবার আসেন ফিক্সড ওভারহেড, টাফ যে পার্টটা। ফিক্সড ওভারহেড আমরা পার ইউনিটে কিভাবে দিব? বেসড অন নরমাল অ্যাক্টিভিটি লেভেল। নরমাল অ্যাক্টিভিটি লেভেল আমার বের করতে হবে। কোয়েশ্চেনে কি বলা আছে? প্রোডাকশন ওয়াজ হাফ দ্য নরমাল অ্যাক্টিভিটি লেভেল। প্রোডাকশন ওয়াজ হাফ অফ নরমাল অ্যাক্টিভিটি লেভেল। প্রোডাকশন করছে 10,000। তাহলে নরমাল অ্যাক্টিভিটি কত? 20,000। তাহলে সিম্পলি কি করব? 50,000 টাকা ডিভাইড বাই 20,000 ইউনিটস। পার ইউনিট হলো 2.5 টাকা। 3 টাকা যোগ করে 5.5 টাকা। এটা নাম্বার অফ কতটুকু আছে ক্লোজিং ইনভেন্টরিতে? 1000 ইউনিট। 5.5 ইনটু 1000। একদম সিম্পল। এখানে কঠিন কিছু আছে? 5 মার্কস। কঠিন কিছু আছে এখানে? বুঝতে পেরেছেন সবাই? বুঝছি স্যার। এফএআর এর ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলি যে এফএআর এর ক্ষেত্রে কনসেপচুয়ালি স্ট্রং হওয়াটা ইম্পর্টেন্ট। কারণ এফএম এ ম্যাথস গুলো খুব জটিল টাইপের আসে। এফএআর আচ্ছা। তাহলে এখানে আবার দেখাচ্ছি, তাহলে কস্ট টু ইনক্লুড এখানে আমরা বুঝেছি ফিক্সড ওভারহেড, এবং ফিক্সড ওভারহেডের কথা কি ছিল? ফিক্সড ওভারহেড ইজ টু বি অ্যাবসর্ব, অর্থাৎ পার ইউনিটে চার্জ করা হবে এট নরমাল ক্যাপাসিটি অথবা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি, নট বাই অ্যাকচুয়াল প্রোডাকশন। এটা হলো মূল কথা। এবার আসি নেক্সট যে জিনিসটা, ইনভেন্টরি কস্ট শুড নট ইনক্লুড অ্যাবনরমাল ওয়েস্ট। এটা বোঝার আগে লেট আস ডিসকাস সামথিং। সেটা হলো গার্মেন্টসে যখন প্রোডাকশন হয় তখন গার্মেন্টস কিন্তু অলওয়েজ একটা পার্সেন্টেজ তারা ওয়েস্টেজ হিসেবে ধরে নেয়, ডিফেক্ট হিসেবে ধরে নেয়। লেটস সে আপনার 1% অথবা 2%। 2% ধরে নেয় যে এটা ডিউরিং দ্য প্রোডাকশন প্রসেস কোনো ফল্ট হবে, ফল্ট হওয়ার কারণে এটা আমার আলটিমেটলি এটা কোয়ালিটি কিউসিতে যে কোয়ালিটি কন্ট্রোলে যে জিনিসটা আমার রিজেকশন হয়ে যাবে, যেটা আমার ডিউ টু দ্য নেচার অফ প্রোডাকশন, ডিউ টু দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট, ডিউ টু দ্য নেচার অফ প্রোডাকশন আমার যে জিনিস, যে অ্যামাউন্ট অফ লস যাবে, যে অ্যামাউন্ট অফ ইনভেন্টরি লস যাবে, সেটাকে আমরা বলি নরমাল লস। 100 টা ইউনিট প্রডিউস করলে আমার অন এন এভারেজ 2টা ডিফেক্টিভ থাকবে, আলটিমেটলি আমার 98টা ইউনিট অফ ইনভেন্টরি থাকবে। দিস ইজ কল্ড নরমাল লস। অথবা আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো কি অ্যাবনরমাল ওয়েস্টেজ। আমি মনে করি যে অলওয়েজ 2% ওয়েস্টেজ যাবে, কিন্তু এই বছর একটা সামহাউ ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে। আগুন ধরে যে আলটিমেটলি দেখলাম যে 100টার জন্য তো ইনপুট দিয়েছি আমি, কিন্তু আউটপুট আমার 100টা না এসে 90টা আসছে। অর্থাৎ 2টা তো নরমাল লসে চলে গেছে, আর বাকিটা কি ছিল? অ্যাবনরমাল লস ছিল, যেটা এক্সটার্নাল কোনো ইভেন্ট হয়েছে, আগুন ধরে গেছে, ফ্যাক্টরিতে সামহাউ কোনো একটা সমস্যা হয়েছে, সেই কারণে আমার আলটিমেটলি একটা পাওয়ার ফেলিয়ার হয়েছে, সেখানে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সো আলটিমেটলি আমার 90 ইউনিটস আউটপুট আসছে। এটার আমি একটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। এই যে অ্যাবনরমাল লস।
মানে ও যেটা বলছে সেগুলো তো আছে। পাশাপাশি কিছু অপারেশনাল ফেলিউরের কারণে অ্যাবনরমাল লস হতে পারে। যেমন আমাদের একবার হয়েছিল। ফর এক্সাম্পল আমরা যে জিন্স প্যান্ট পরি, এটা জিপার আছে না? জিপার তো একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে, তাই না? হ্যালো? জি আছে। আছে। এখন স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থেকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি ছোট অথবা বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। এখন জিপারের যে সাইজ, ওটা গিয়ে আর কি হয় না? শর্ট দেখা যায়। কি বুঝতে পারছেন? ও জিপারের এগুলো তো আর জোড়া লাগানো যায় না, বা এটার একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে না? এরকম করে একটা লটের পুরো গার্মেন্টস কি হয়ে গেল? ওয়াস্টেজ সেকেন্ড হিসেবে ডিক্লেয়ার হয়ে গেল, ওয়াস্টেজ হয়ে গেল। শিপমেন্ট করা গেল না। এটা কি নরমাল লস নাকি অ্যাবনরমাল লস? abnormal loss। অ্যাবনরমাল লস। এটাও হতে পারে। আর উইদিন দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোলের বাইরে ফ্লাড, ফায়ার অন্য কিছু হতে পারে। আবার ম্যানেজমেন্টের ফেলিউরের কারণে স্ট্রাইক দেখা দিল, লেবার স্ট্রাইক দেখা দিল। তারা কিছু মাল নষ্ট করে দিল বা কাজ করলো না বা ভালোভাবে কাজ করলো না। এই যে কিছু হতে পারে। দুটোই হতে পারে অ্যাবনরমাল লসের ভিতর। যাবে। ঠিক আছে। এখন আমরা এই নরমাল লস আর অ্যাবনরমাল লসের এটা আমরা জার্নালে চিন্তা করি। যখন নরমাল লস হয়, জানি না আপনারা আপনারা একটু দেখি বলুন তো, যখন নরমাল লস হয়, আমি জানি আমার 100 টা ইউনিট প্রোডাকশন হওয়ার কথা, কিন্তু সামহাউ 98 ইউনিটস ওয়্যার প্রোডিউসড। আমার কি অ্যাকাউন্টিং বুকসে এটার জন্য কি কোনো জার্নাল পোস্টিং দিতে হবে ফর নরমাল লস? নো স্যার, এটার জন্য দেয়া হয় না। কোনো জার্নাল পোস্টিং দেয়া লাগবে না। তাহলে জার্নাল পোস্টিং না দেওয়া মানে কি? আমরা একটা এক্সাম্পল দেখি। এই তো। দেখেন আমার একটা ওপেন ইনভেন্টরি ছিল 1000 ইউনিটস। যাবে। ইয়ারপিতে জি। একটা জার্নাল দিতে হয় ইয়ারপিতে। কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটা জার্নাল দিতে হয়। সেখানে ভ্যালুতে ইফেক্ট করে না, কোয়ান্টিটিতে ইফেক্ট করে। জি, জি। আর ও জায়গায় আছে সিরিয়াস। জি, জি। ওপেনিং ইনভেন্টরি আমার 1000 ইউনিট ছিল। এটা রেট ছিল 20 টাকা করে। 20,000 টাকা আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। ডিউরিং দ্য ইয়ার আমি এটা পারচেজ করলাম। 1000 ইউনিটসে 24 টাকা করে রেটে। সো আমার আলটিমেট ইনভেন্টরি ভ্যালু কত? 20,000 ছিল প্লাস নতুন পারচেজ 24,000, 44,000। সেলস করলাম কত? 800 ইউনিট। এবং এখানে আমার ইনভেন্টরি থেকে 17,600 টাকার ইনভেন্টরি বের হয়ে গেল। আমার 26,400 আছে। এবং আমার একটা ডিউরিং দ্য পিরিয়ড আমার একটা নরমাল লস হয়েছে। একটা ডিফেক্ট, একটা কোয়ালিটি কন্ট্রোলে, যেটা আমি জানি এই পরিমাণ 50 ইউনিট নরমাল লস হয়ে যাবে। এই যে 50 ইউনিট আমার নরমাল লস হয়েছে, এটার কারণে ইমপ্যাক্ট কি? এই যে নাম্বার অফ ইউনিটস, আমি যে বলেছিলাম আমার ইনভেন্টরি 1200 ইউনিটের কস্ট ছিল 26,400, আমি সিম্পলি নাম্বার অফ ইউনিটস কমাই দিছি। 1200 টাকায় এখন আমার 1150 নাম্বার অফ ইউনিটস। তাহলে ওভারঅল যে কস্ট, ওভারঅল ইনভেন্টরি কস্ট কিন্তু আমার 26,400 আছে। এফএসএ 26,400 যেটা ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু, সেটা 26,400 তেই আছে। এফএসএ ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুতে কোনো ইমপ্যাক্ট হয় নাই। কি হয়েছে? আমার পার ইউনিট যে Per unit ইনভেন্টরি কস্ট কমে গেছে। সেটা বেড়ে গেছে। তাহলে এফএসএ ইটসেলফ, কিন্তু এফএসএ ইটসেলফ হয়তো আমাকে একটা সিস্টেমে একটা ইনপুট দিতে হবে এই নাম্বার অফ ইউনিটসটা কমানোর জন্য। নাম্বার অফ ইউনিটস আমি কমাই দিচ্ছি 50 ইউনিটস ধরে, কিন্তু অ্যাকচুয়ালি ইনভেন্টরি ভ্যালুতে কিন্তু কোনো চেঞ্জেস হবে না when there is a normal loss. ক্লিয়ার? Yes. Yes, sir. ওকে। তাহলে আমার এই যে ইনভেন্টরি ভ্যালুতে অ্যাডজাস্টিং কখন দিতে হয়? when there is an abnormal loss. তাহলে দেখেন সেম সিনারিও। 26,400 আছে। অ্যাবনরমাল লস যখন হয়েছে, 50 ইউনিট আমার যেটা হয়েছে, আমি বললাম যে না এটা তো নরমাল না, জিনিসটা তো আমার সামহাউ একটা ফ্যাক্টরিতে একটা কিছু 50 টা প্রোডাক্ট পুড়ে গেছে, আগুন ধরছে। তখন কি হয়েছে? এই 50 টা প্রোডাক্টের কস্ট কত ছিল? 50 into 22 বের করলাম যে 1100 টাকা কস্ট ছিল। তো এই 1100 টাকা আমি কি করলাম? এখন দেখেন আমার এফএস এর ইনভেন্টরি যে ভ্যালুটা, এখন আমি কিন্তু এফএস এর ইনভেন্টরি ভ্যালুটা আমি কমাই দিচ্ছি। এখন আমি 1100 টাকা ইনভেন্টরি আমি ক্রেডিট করে দিচ্ছি, আর পিএনএল এ অ্যাবনরমাল লসটা আমি চার্জ করে দিচ্ছি। ক্লিয়ার? অ্যাবনরমাল লসের ক্ষেত্রে আমার ইউনিটও ইমপ্যাক্ট হচ্ছে, নাম্বার অফ ইউনিট ইমপ্যাক্ট হচ্ছে, আবার অ্যামাউন্টটা আমি আমার সিস্টেমে ইউনিটস আপডেট করছি, আবার অ্যামাউন্টস এর জন্য একটা জার্নাল দিয়ে আমি ইনভেন্টরি ভ্যালুটা কমাই দিচ্ছি। যে কারণে পার ইউনিট যে রেটটা আছে, পার ইউনিট রেটটা আনচেঞ্জড। আর নরমাল লসের ক্ষেত্রে এফএস এ আমি কোনো ইনপুট কোনো জার্নাল পোস্ট করা লাগছে না, শুধু আমার সিস্টেমে ইউনিটস আমি চেঞ্জ করে দিচ্ছি, কমাই দিচ্ছি, যে কারণে আমার রেটটা বেড়ে যাচ্ছে। এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন? Yes, sir. যে কারণে আইএসটিউ আমাকে আলটিমেটলি কি বলেছে যে ইনভেন্টরি কস্ট শুড নট ইনক্লুড অ্যাবনরমাল ওয়েস্ট। অ্যাবনরমাল লস যদি কোনো থাকে, সেটাকে ইনভেন্টরি কস্ট থেকে এই 26,400 থেকে 1100 বাদ দিয়ে দিছে, এটাকে বের করে দিছে। বাট নরমাল লসের ক্ষেত্রে এখানে কোনো অ্যাডজাস্টিং এন্টিটি বের করা লাগে। আচ্ছা, এবার আসেন মেজারমেন্ট মেথডস। আমরা সবাই যারা সিএল এখানে পরে একটা কোশ্চেন ছিল প্রিভিয়াস থেকে। আচ্ছা, জি। ইসের ক্ষেত্রে যখন ইনভেন্টরি ইম্পোর্ট করে নিয়ে আসা হয়, তখন তো অনেক ধরনের যে সিডিআরডি, ভ্যাট মানে পে করা হয় আর কি। সো Right. ভ্যাটের ক্ষেত্রে যে বিষয়টা হয়, ভ্যাট কিন্তু আবার সেটা কাস্টমারের মানে ঘাড়ে চাপায় দেওয়া হয়। সেক্ষেত্রে এটা কি ভ্যাট কি আমরা ইনপুট করব? আপনি ক্লাসে শুরু থেকে ছিলেন? একদম বদল স্যারে যান। আমি জি, আমি ফার্স্ট কয়েক মিনিট লেট করেছিলাম, সরি। আচ্ছা, ঠিক আছে। একদম আমাদের ফার্স্ট ডিসকাস, আচ্ছা, ফার্স্ট দিকে আমি এক লাইনে বলে দিচ্ছি, আচ্ছা, এক লাইনে বলে দিচ্ছি যে ব্যাপারটা আপনি যখন ক্লিয়ারেন্স করে নিয়ে আসেন সিডি, আরডি, এসডি, ভিএটি, এগুলো তো সব পেমেন্ট করি। আমরা কোনগুলা ইনভেন্টরি কস্টের মধ্যে নিব, কোনগুলা নিব না। যেগুলো আমি ফেরত পাবো, যেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা আছে অথবা ক্রেডিট পাবো, সেগুলোকে আমি ইনভেন্টরি কস্টে নিব না। যদি আমার ভ্যাটটাকে আমি ফেরত পাওয়ার সুযোগ থাকে, ইন দ্যাট কেস আমি ভ্যাটটাকে ইনভেন্টরি কস্টে দেখাবো না, এটাকে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে অ্যাসেট হিসেবে দেখাবো। আবার সিডি, আরডি, ইউজুয়ালি সিডি, আরডি এগুলো আমার ফেরত পাওয়ার সুযোগ থাকে না মোস্ট কেসেস, তখন সিডি, আরডি, এসডি এগুলোকে আমি ইনভেন্টরি কস্টের মধ্যে নিয়ে যাবো। ক্লিয়ার? ওকে, এটা ঠিক আছে। কিন্তু যেটা মানে কাস্টমারের উপর কিন্তু আমরা আলটিমেটলি বিয়ার করতে কাস্টমার, ঠিক আছে? সেক্ষেত্রেও কি আমরা ইয়ে করব? ওটা তো বলবো, ব্যাক কারেন্ট অ্যাকাউন্টের কথা যেটা বলছে সেটাই। ওকে। ব্যাক কারেন্ট অ্যাকাউন্টে যেটা বলছে আসলে কাস্টমার ক্লিয়ার করে, সেটা তো আপনার ইনভেন্টরি ইস্যু না, সেটা তো আপনার রেভিনিউ ইস্যুতে চলে যায়। যে কাস্টমার কি হবে, কাস্টমারের সাথে যে কি হবে, সেটা তো আলাদা ইস্যু। ওকে, ওকে। সেটা ইনভেন্টরির সাথে তো আসার কোনো বিষয় না। আচ্ছা, আপনারা যখন সার্টিফিকেট লেভেলে আইদার ম্যানেজমেন্ট ইনফরমেশন অথবা অ্যাকাউন্টিং করেছেন, আপনারা তো FIFO, LIFO, ওয়েটেড অ্যাভারেজ এগুলো করেছেন, রাইট? এই টার্মসগুলোর সাথে সবাই পরিচিত? জি, জি। FIFO ক্যালকুলেশন কিভাবে করতে হয়, ওয়েটেড অ্যাভারেজ ক্যালকুলেশন কিভাবে করতে হয়, এগুলো কি দেখানোর প্রয়োজন আছে? খুবই মানে একদম বেসিক লেভেলের আলোচনা, বলেন। না। ওকে, ঠিক আছে। কারো লাগবে FIFO ওয়েটেড অ্যাভারেজ? নোবডি? না স্যার, লাগবে না। ওকে, গুড, থ্যাংক ইউ। ওকে, IS2 তে একটা জিনিস কি বলেছে? IS2 বলেছে LIFO ইজ নট অ্যালাউড। LIFO দিয়ে ইনভেন্টরি মেজারমেন্ট করা যাবে না। FIFO এবং ওয়েটেড অ্যাভারেজ কস্টের মধ্যে আপনার একটা চয়েস আছে। এটা কি? একটা চয়েস আমার জন্য। সো আমাকে IS2 কিন্তু বলে নাই যে কোনটা করব। এটা ডিপেন্ডস অন মি, আমি কোন চয়েসটা নিই। আচ্ছা, তাহলে আমরা এরপরে নেক্সট পার্টে যাই। ঠিক আছে। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। তাহলে আমরা ইনিশিয়াল মেজারমেন্ট করেছি। ইনিশিয়াল মেজারমেন্টে কিভাবে কোন কস্ট আসে, কোন কস্ট আসে না, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে আমরা বুঝেছি যে আমাদের FIFO আছে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট, ইনভেন্টরি মেজারমেন্ট রাখা যায়। এবার হলো সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। অর্থাৎ এরপরে ইনভেন্টরি একবার ফাইনান্সিয়াল স্টেটমেন্টস আসার পর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি বোঝায়? একটা ইনিশিয়াল একটা জিনিস এফএসএ এসে পড়ছে একটা ভ্যালুতে, এবার সাবসিকুয়েন্টলি এটাকে কোন ভ্যালুতে দেখাবো? সাবসিকুয়েন্ট মেজারমেন্টে বলা হয়েছে ইনভেন্টরি শুড বি মেজার্ড এট লোয়ার অফ কস্ট এন্ড এনআরভি। লোয়ার অফ কস্ট এন্ড এনআরভি। এনআরভি কি জিনিস? এনআরভি ইজ দ্য এস্টিমেটেড সেলিং প্রাইস
in the ordinary course of business, less estimated cost of completion and estimated cost necessary to make the sale. Selling price যেটা less এটাকে completion করতে যা cost লাগবে less any estimated costs to make the sale. খুবই সহজ জিনিস। আচ্ছা, cost is measured as discussed earlier. Any write down to NRV। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমাদের লাস্ট ক্লাসে একটা ডিসকাশন হয়েছিল। ওই IFRS 15 যখন করছিলাম তখন আমরা সেলস রিটার্ন নিয়ে যখন আলোচনা করেছি তখন আমরা কিন্তু এই NRV নিয়ে তখন একটা কথা এসেছিল। Any write down to NRV, any write down to NRV should be recognized as an expense in the period in which the write down occurs. তাহলে আমার একটা ইনভেন্টরি কস্ট আছে 100 টাকা এবং এটা আমি বের করলাম যে expected selling price let's say 104 টাকা। এখন এই ইনভেন্টরিটা somehow it is damaged। আমি দেখলাম ইনভেন্টরি ড্যামেজ হওয়ার কারণে এটাকে আমার সেলেবল কন্ডিশনে এই যে এক্সপেক্টেড সেলিং প্রাইস 104 টাকা আমি এমনি 104 টাকা পেয়ে যাব না। এটা ড্যামেজ আছে যে কারণে আমার কিছু কস্ট ইনকার করতে হবে এটাকে সেলেবল কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই যে কথাটা এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন এন্ড এস্টিমেটেড কস্ট নেসেসারি টু মেক দ্য সেল, কস্ট অফ কমপ্লিশন অর্থাৎ এটাকে কিছু ফলস আছে সেই ফলসগুলোকে ঠিক করার জন্য আমার 3 টাকা লাগবে অথবা লেটস আমার 4 টাকা লাগবে এবং এটাকে সেল করার জন্য আমার কিছু ব্রোকারের ফি আছে, লেটস কোনো ব্রোকারের কোনো অথবা কোনো এজেন্টের ফি আছে, এজেন্টের ফি আছে 2 টাকা। এই যে লেস এস্টিমেটেড সেলিং কস্ট, কস্ট অফ কমপ্লিশন এন্ড সেলিং কস্ট দুটোই আমার বাদ দিতে হবে। তো এটা হয়তো অনেকে মিস করে যায়, অনেকে শুধু সেলিং কস্টটা দেখে। কোশ্চেনে যদি দেখে আপনাদের দুটো জিনিসই মনে রাখতে হবে, কস্ট অফ কমপ্লিশন বাদ দিবেন আর সেলিং কস্ট বাদ দিবেন। তাহলে এক্সপেক্টেড সেলিং প্রাইস লেস কস্ট অফ কমপ্লিশন লেস ব্রোকার ফিস এই তিনটা বাদ দিয়ে আমার এনআরভি আসে। এনআরভি আমার 98 টাকা। তো আইএস আমাকে কি বলছে ইনভেন্টরি মোস্ট ইম্পর্টেন্টলি যেসব ইয়াগুলা মান্থ এন্ডে যেসব ইনভেন্টরি গুলা WRP তে থাকে, WRP কন্ডিশনে তো বিক্রি করা যায় না, ঠিক আছে না? জি বিক্রি করা যায় না। হ্যাঁ, WRP কন্ডিশনে বিক্রি করা যায় না। তো সেখানে WRP থেকে FG তে কনভার্ট করতে গিয়ে যে কস্ট এবং এটাকে FG তে কনভার্ট করে যে বিক্রয় মূল্য পাবো সেই বিক্রয় মূল্য থেকে কনভার্সন কস্টটা বাদ দিয়ে ব্যাক ক্যালকুলেশন করে ওই WRP ভ্যালুর সাথে NRV এটাও একটা ব্যাপার। এই কথাটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, এটা এক্সপ্লেইন করলে ভালো হতো। আচ্ছা, উইথ WIP আপনার 70 টাকা এফএস আছে। এখন আপনার আইএস কি বলছে ইনভেন্টরি ইজ টু বি মেজার্ড এট লোয়ার অফ কস্ট এন্ড এনআরভি। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ করার সময় ইউ মাস্ট ডু অ্যান এনআরভি টেস্ট। মাস্ট দেখতে হবে যে কোন কারণে উইথ যেটা 70 টাকা কস্ট দেখাচ্ছে এই উইথের এনআরভি কি 70 টাকা নিচে ফল করছে কিনা। আইএস টু রিকোয়ারমেন্ট। আচ্ছা, আইএস টু রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনার এনআরভি বের করতে হবে। হাউ টু ক্যালকুলেট এনআরভি? ফার্স্ট থিং ইজ এক্সপেক্টেড সেলিং প্রাইস। এখন এক্সপেক্টেড সেলিং প্রাইস অফ হোয়াট? এক্সপেক্টেড সেলিং প্রাইস অফ দ্য ফিনিশড গুড। 70 টাকা তো আপনার উইথ কস্ট আছে। এখন এই উইথটা যখন ফিনিশ এফজি হয়ে যাবে, এফজি হয়ে গেলে এটাকে আপনি জানেন আপনি 130 টাকা সেল করতে পারবেন। এখন এটা দেখে মনে করতেছেন বাহ হয়ে তো গেল, আমার এনআরভি 130 টাকা কস্ট 70, এখানে আর কোনো ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই। কিন্তু আইএস কি বলেছে লেস এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন। তাহলে কস্ট অফ কমপ্লিশন বলতে কি? কস্ট অফ কমপ্লিশন বলতে এই যে এক্সপেক্টেড সেলিং প্রাইস 130 টাকা ফর এফজি, এই উইথকে এফজি করতে গেলে আমার আর কত টাকা কস্টিং লাগবে? হাউ মাচ কস্ট ডু আই নিড টু ইনকার? এখন দেখলাম এই উইথকে আমার এফজি করতে গেলে 55 টাকা কস্টিং লাগবে, আরো 55 মাইনাস 55 কস্টিং। এরপরে আমি জানি এস্টিমেটেড কস্ট টু মেক দ্য সেল, আমার অন এট দ্য পয়েন্ট অফ সেল আমার কিছু সেলিং কস্ট দিতে হবে, কিছু বাজারে এটাকে ডেলিভারি করতে হবে, কিছু ট্রান্সপোর্টেশন কস্ট আছে। তো সেই ট্রান্সপোর্টেশন কস্ট মিলে আমার লেটস সে আরো 20 টাকা, আরো সেলিং কস্ট। তাহলে আমার এনআরভি কি থাকলো? এই তিনটা মিলে আমার এনআরভি 55 টাকা। এবার ক্লিয়ার? জি। ওকে, এখন এনআরভি তাহলে আমার এফএস এ 70 টাকা উইথ আছে কস্ট। আইএস টু বলেছে না 70 টাকা দেখালে হবে না, ইট মাস্ট বি লোয়ার অফ কস্ট এন্ড এনআরভি। এনআরভি আমার 55 টাকা। তাহলে ইনভেন্টরি আমার রাইট ডাউন করতে হবে। দিস ইজ কল্ড ইনভেন্টরি রাইট ডাউন। 70 মাইনাস 55। ডেবিট কই যাবে? ডেবিট কোথায় যায় বলেন? ডেবিট কি করব? লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম আইফাস 15 ক্লাসে, মনে আছে কারো? আমার কথা শুনতে পাচ্ছেন? কষ্ট বল। COGS এটাকে বলে ইনভেন্টরি রাইট ডাউন। ক্লিয়ার টু এভরিওয়ান? ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন এরপর আরেকটা আচ্ছা, আমি সিনারিও একটা কথা একটু বলি। এই কনসিডারেশন ধরেন আমরা এত কিছু করলাম কেবলমাত্র যখন কিনা নেট নিয়ারাইজেবল ভ্যালু নেগেটিভ হবে ইনভেন্টরি থেকে, কেবলমাত্র তখনই যখন এই সংখ্যাটা থাকবে তখন মাত্র যেটা করতে হবে, আদারওয়াইজ এটা করার দরকার এভরি ইয়ার করতে হবে, এটা এভরি ইয়ার ইউ মাস্ট হ্যাঁ, যদি সমস্যা থাকে আপনি জানেন যে একদম কনফার্ম। যেমন আমাদের গার্মেন্টসের আমরা আগে সেল করে ফেলি, মানে আগে অর্ডার পেয়ে যায়, প্রাইসিং সব শেষ। তারপর আমরা কি করি? বানাই। আমাদের জন্য এনআরভি টেস্টটা আমাদের জন্য খুব বেশি ম্যান্ডেটরি না। কেন? আমি যেটা বানাইছি আমি তো সেটা থেকে প্রাইস বেশি পাবো আমি জানি, তাই না? জি। মানে এনআরভি টেস্টটা যেসব ইন্ডাস্ট্রিগুলোতে আপনি রিস্ক আছে, আপনার কস্ট থেকে প্রাইসটা কি করার? ওদের জন্য ম্যান্ডেটরি। বুঝতে পারছেন? এখানে একটু প্র্যাকটিসে আমি একটু ডিফারেন্ট পেয়েছি। আমি প্র্যাকটিসে আমি অলমোস্ট 2 জায়গায় পেয়েছি যে তাদের একদম কন্টিনিউয়াস এনআরভি টেস্টিং এভরি ইয়ার সব প্রোডাক্টের জন্য। আমার মনে আছে আমি ক্যাফিন মানে আমি যখন অডিট করছিলাম, আমি অডিট ইউজ করছি আমি দেখলাম কোনো প্রাইস কমার ইন্ডিকেটর নাই। আমি এটা দিয়ে আমি এটা দিয়ে ভালো পাইছি, আমি ওয়ার্কিং করিনি, এনআরভি টেস্ট করিনি। বুঝতে পারছেন? মানে ইন্ডাস্ট্রি ওয়াইজ ভ্যারি করে এটা। ইন্ডাস্ট্রি ওয়াইজ ভেরি করবে। আপনি কোন প্রোডাক্ট কি করতেছেন সেটা আপনি জানেন যে এটা প্রাইস অনেক বেশি। তারপরে আপনি যদি জানেন এটা টেস্ট করা দরকার কি? কস্ট থেকে বেশি। আচ্ছা, এই টেস্টিংটা কি অনলি টু স্যাটিসফাই দ্য অডিটরস? না, টু প্রেজেন্ট দ্য কারেক্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা কাউন্টিং করতেছি। আচ্ছা, ঠিক আছে। এখানে কোন কনসেপ্ট ইউজ করা হচ্ছে এটা বলতে পারবেন? এই যে এনআরভি টেস্টিং এ হোয়াট কনসেপ্ট ইজ দিস? অ্যাকাউন্টিং এর কোন কনসেপ্ট? স্টুডেন্টস। স্টুডেন্টস। ওকে, ঠিক আছে। এখন এই এক্সাম্পলে আবার ফেরত আসি। সেম এক্সাম্পলে আমি দেখলাম নেক্সট ইয়ারে এসে এটার কস্ট এসে গেল। এখন এখানে কিছু
কস্ট বেড়ে গেল লেটস সে 80 টাকা, এখানে কিছু আরো কস্ট বাড়লো, এখনো উইক অবস্থায় আছে নেক্সট ইয়ারে। আপনার এক্সপেক্টেড সেলিং প্রাইস নেক্সট ইয়ারে এসে এক্সপেক্টেড সেলিং প্রাইস এখনো আমার 130 টাকা। আমার কস্ট অফ কমপ্লিশন এখন আমার মনে হচ্ছে এটাকে কস্ট কমপ্লিশন করতে আর 35 টাকা লাগবে। এটা সেলিং কস্ট আর লাগবে লেটস সে 5 টাকা। তাহলে আমার এখানে এনআরভি কস্ট অফ কমপ্লিশন 35 টাকা না, লেটস সে কমপ্লিশন 15 টাকা, এনআরভি 110 টাকা। এখানে কি রাইট ডাউন করার দরকার আছে? রাইট ডাউন করার দরকার আছে? না দরকার নেই। আচ্ছা, দরকার নেই, কিন্তু এখানে আরেকটা জিনিস করতে হবে। সেটা কি? রিভার্সাল। এর আগে যে আপনি একটা ইনভেন্টরি যে রাইট ডাউন করেছিলেন 15 টাকা, এবার আপনি দেখতেছেন যে এনআরভি ইজ গ্রেটার দ্যান কস্ট। IS2 আপনাকে কি এলাও করছে? IS2 বলতেছে যে এনি রিভার্সাল শুড বি রিকগনাইজড ইন দ্য ইনকাম স্টেটমেন্ট ইন দ্য পিরিয়ড ইন হুইচ দ্য রিভার্সাল অকার্স। তাহলে আপনাকে একটা রিভার্সাল করার সুযোগ আছে। তাহলে কত রিভার্সাল করবেন? দেখেন, ইনভেন্টরি ডেবিট, সিওজিএস ক্রেডিট। এখন আমি যদি বলি এখানে, আচ্ছা, ইনভেন্টরি ভ্যালু আপনার এফএসএ তিল নাম আছে লাস্ট পর্যন্ত আপনার 55 টাকা, এনআরভি হলো 110 টাকা। আপনি সর্বোচ্চ কত টাকা রিভার্সাল করতে পারবেন? আগে যেহেতু আমি 15 টাকা রাইট ডাউন করেছি, যেহেতু আগে আমার 15 টাকা, আমি ঠিক কতটুকু রিভার্সাল দিয়ে দিতে পারবো না, কারণ এখন দেখতেছি আমার এনআরভি ইজ গ্রেটার দেন মাই কস্ট। এনআরভি যেহেতু গ্রেটার দেন মাই কস্ট, আমি সিম্পলি ইনভেন্টরি ডেবিট সিওজিএস ক্রেডিট করি, জাস্ট এতটুকু রিভার্সাল। এর থেকে বেশি আমি রিভার্সাল দিতে পারবো। এখানে যদি 80 আর 110 কম্পেয়ার করি, এখানে কিন্তু 30 টাকা আসে। আমি 30 টাকা দিতে পারবো না। এই যে আপনার এক্সাম্পলটাতে 80 আর 110 জি। পার্থক্য আছে কত টাকা? 30 টাকা। 30 টাকা আমি আমি রিভার্সাল দিতে পারবো না। করতে পারবো না। সর্বোচ্চ এর আগে যতটুকু আমি রাইট ডাউন করেছি ওটাকে আমি রিভার্সাল করে দিতে পারি, কারণ এখন দেখলাম যে না, অসুবিধা নেই, এখন আমার এনআরভি ইজ গ্রেটার দেন মাই কস্ট। ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা, আগে মানে হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে ঘটনা বলা হচ্ছে। এটা পরে ডিফারেন্ট পরে 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 আচ্ছা। ওকে, আচ্ছা। এখন আরেকটা জিনিস, এই ওনাকে এনআরভি একটু ক্লিয়ার করি। কিছু জি। কিছু ইনভেন্টরি একাধিক ইয়ার থেকে থাকে WIP কন্ডিশনে। আর 2 বছর থাকতে পারে, 3 বছর থাকতে পারে। ও যে ইনভেন্টরির সাথে এক নম্বরটা প্রযোজ্য। বুঝছেন? এবার ক্লিয়ার। ওকে। এবার আসেন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, লোয়ার অফ কস্ট এন্ড এনআরভি। আমার প্রোডাক্ট আছে এ বি সি ইনভেন্টরিতে, কস্ট নেই একটা, এটা 10 টাকা, 4 টাকা, এটা 7 টাকা। এখন এনআরভি নেই 9 টাকা, 6 টাকা আর 20 টাকা। তাহলে এফএসএ ইনভেন্টরির কস্ট আছে 25 টাকা। এনআরভি টেস্টিং করে দেখি আমার এবিসি মিলে আমার এনআরভি আছে 35 টাকা। এখন যদি আমি বলি যে অসুবিধা নাই, এনআরভি ইজ গ্রেটার দেন মাই কস্ট, তাহলে আমার ইনভেন্টরি এখানে রাইট ডাউন করার কোনো প্রয়োজন নেই। আমার কথা কি সঠিক নাকি ভুল? কেউ একজন আনসার করেন। যেটা কম বেশি আছে ওটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এই তো গুড। তাহলে আমার কি করতে হবে? ইচ আইটেম শুড বি কম্পেয়ার্ড সেপারেটলি, নট ইন দ্য ফর্ম অফ টোটাল কস্ট উইথ টোটাল এনআরভি। তাহলে আমার প্রত্যেকটা আলাদাভাবে অ্যাসেস করতে হবে। এমন না যে সব মিলে কস্ট এত, সব মিলে এনআরভি কত। তাহলে আমার দেখতে হবে কি, এই যে এখানে 10 - 9 1, 8 - 6 2, টোটাল কত? টোটাল হলো আমার এই 3। তাহলে আমার ইনভেন্টরি রাইট ডাউন করতে হবে 3 টাকা দিয়ে। টোটাল এবিসি কস্ট টোটাল এবিসি এনআরভি কম্পেয়ার করলে হবে না। ইচ আইটেম মাস্ট বি কম্পেয়ার্ড ইন্ডিভিজুয়ালি। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই, জি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ফর IS2, খুবই সহজ কোয়েশ্চেন। Finished goods inventories held by Alif Limited have been valued at their cost. However, because of the imminent sale, DFR Limited expects to have to discount every product. আচ্ছা, 30% করে পার প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট করতে হবে। আর এখানে সেলিং কস্ট 1 টাকা। খুবই সহজ কোয়েশ্চেন। এনআরভি টেস্টিং করতে বলছে। আপনি আইটেম নিয়ে আসছেন, নাম্বার অফ ইউনিটস নিয়ে আসছেন, প্রত্যেকটা এনআরভি ক্যালকুলেশন করছেন। কিভাবে? কারেন্ট সেলিং প্রাইস আছে আপনার 8 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টকে ডিসকাউন্ট করে দিতে হবে বাই 30%, অর্থাৎ ওর যে সেলিং প্রাইস, ওর সেলিং প্রাইসের উপরে 30% ডিসকাউন্ট দিতে হবে। 8 টাকার উপর 30% ডিসকাউন্ট দিতে হবে। আবার সেলিং কস্ট আছে আবার পার ইউনিট 1 টাকা করে। তাহলে এনআরভি কিভাবে আসছে দেখেন। প্রত্যেকটা এনআরভি, এটা এত ইনডেপথ এক্সপ্লেইন করছে না, খুবই সহজ কোয়েশ্চেন। তাহলে এটা যদি পার ইউনিট এনআরভি হয়, টোটাল এনআরভি কত, কস্ট ভ্যালু কত। সিম্পলি তাহলে কি করতেছি, প্রত্যেকটা আইটেম 1 বাই 1 আমি কম্পেয়ার করছি, লোয়ার অফ কস্ট এন্ড এনআরভি। এখানে এনআরভি 4600, কস্ট 5500। আবার লাস্টের এই যে মাঝখানে এটা কস্ট 10500, এনআরভি হায়ার। তাহলে এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার নেই। আলটিমেটলি আমার ইন্ডিভিজুয়ালি থেকে 17900 টাকা আমার অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, ইনভেন্টরি রাইট ডাউন করতে হবে। কিন্তু যদি আমি টোটাল দেখতাম, সব তিনটা নিয়ে তিনটা টোটাল দেখতাম, তিনটার যোগ করে এনআরভি দেখতাম, আর তিনটা যোগ করে কস্ট দেখতাম, তাহলে 17300। এবং 17300 যদি আপনি রাইট ডাউন করতেন, আপনার আনসার ভুল হতো। কারণ আমরা বলেছি কি, ইচ আইটেম শুড বি কম্পেয়ার্ড সেপারেটলি, নট ইন দ্য ফর্ম অফ টোটাল কস্ট উইথ টোটাল এনআরভি। এটাকে ইন ডেপথ কোনো আলোচনা করছি না, দরকার হলে এটা আপনারা দেখে নিন, খুব সহজ কোয়েশ্চেন। সবাই বুঝতে পেরেছেন IS2? বলেন। জি ভাইয়া। ওকে, এনি কোয়েশ্চেনস রিলেটেড টু IS2? নাকি অল ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল, ওই যে লিফো মেথড যে ইউজ হবে না, এর পিছনে লজিকটা একটু বলবেন? আচ্ছা, এটা আমার রাইট নাও অ্যাকচুয়ালি জানা, মুশফিক ভাই আপনাকে জানা আছে লিফো মেথডটা কেন ইউজ করা হচ্ছে না, এটা লজিকটা কি? আচ্ছা, লিফো মেথডটা আপনি কি মেথডটাকে একটা এক্সপ্লেইন করি তো আমরা। লিফো মেথডটাকে আমরা একটা এক্সপ্লেইন করি তো। এটা উল্টা হাঁটে। মানে আপনার এই কারেন্ট মার্কেট প্রাইসটা ইনভেন্টরি ক্যারি করে না। ওল্ড প্রাইসটাকে ক্যারি করে। সেজন্য ওকে, থ্যাংক ইউ। আমি ভাই জিনিসটা বুঝতে পারছি কি? জি, আসলে কারেন্ট মার্কেট প্রাইস রিফ্লেকশন করতেছে না, সেইজন্য এটা আসলে বর্তমান ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি বলি, তাহলে ফার্স্ট ইন যেটা ফার্স্টে ঢুকতেছে সেটা ফার্স্টে চলে যাচ্ছে। তাহলে যেটা থাকতেছে সেটা কি?
যেটা ক্লোজিং ইনভেন্টরি থাকছে সেটা কারেন্ট মার্কেট প্রাইসটা থাকছে না, লেটেস্ট প্রাইসটা This one, yes. তো ওই লিফোটা তো উল্টা টাকা করাচ্ছে না, জি উল্টাটাই। সেজন্য মানে একটা মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট লিফো মেথডে মানে ট্রু ফিক্সার রিফ্লেক্ট করছে না। আমরা তো সবসময় ফেয়ার ট্রু এন্ড ফেয়ার করি না। জি। তো সেই ক্রাইটেরিয়া মিট করছে না। সকল লেভেলে কনসাস এক বছর যে ক্রাইটেরিয়া মিট করছে না বিধায় এই কারণে লিফোটা এখন বাদ। আপনারা বুঝতে পারছেন? জি, জি, বুঝছি। clear. ওকে। তবে আমার কাছে আপনার দুইটা কেমন হইছে? জি, ঠিক আছে, মেক সেন্স, কারেক্ট। ওকে, ওকে। আমিও সেন্স দিয়ে আনসার সেন্স দিয়ে। অ্যাকাউন্টিং আমরা পুরোপুরি সেন্স দিয়ে আমি পুরোপুরি সেন্স দিয়ে ডেবিট ক্রেডিট পাই। এটা ন্যাচারালি বুঝতে পারছেন? না আসলে আমাদের সাথে থেকে আশা করি আপনাদের এট লিস্ট অ্যাকাউন্টিং আমরা শুধু কিন্তু এই যে IS2 এগুলো পড়েছি। নিজেরা হয়তো পড়লে মনে হতো এগুলো সব রুলস, এগুলো একটার পর একটা রুলস। এখন কি মনে হচ্ছে অনেকগুলো রুলস পড়ানো হয়েছে? নাকি প্রত্যেকটা জিনিস এখন মনে হচ্ছে যে একটা পুরো একটা লজিক্যাল একটা জিনিস? একটা লজিক্যাল জাস্টিফিকেশন কি মনে হচ্ছে আপনার কাছে? সেন্স কি মনে হচ্ছে? না, প্র্যাকটিক্যালিটির উপর বেস করে ভাইয়া ডিসকাশন গুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশন গুলো ভেরি ক্লিয়ার। রিয়েল লাইফ সিচুয়েশনে কিভাবে কি হতে পারে, কি লজিক এপ্লাই করতে হবে। কারণ অনেক সময় তো এক্সামিনেশনে যেটা স্টার্টিং এ বলেছেন যে মানে আমরা তো প্র্যাকটিস করে গেলেই আসবে না। কনসেপচুয়াল ক্লিয়ারেন্সটা মোর ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। যে কোনো সিচুয়েশন আপনি একটা অ্যাকাউন্টিং যখন কনসেপচুয়ালি লজিক্যালি পড়বেন বুঝবেন। পরীক্ষার হলে যদি আননোন একটা সিচুয়েশন আসে, আপনি ওই অ্যাকাউন্টিং পড়েন না, তারপর ওই সেন্স গুলো দিয়ে লজিক গুলো দিয়ে আপনি সেটা আনসার করতে পারবেন কারেক্টলি। বুঝতে পারছেন? জি স্কোপটা থাকবে। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা খুব ছোট, অনেকে খুব গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। আইসিবিতে অনেক সময় কোশ্চেন আসে খুব কম। কিন্তু এখানে দেখেন, যদি আপনি পুরো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে যদি আমি এখন সামারাইজ করি, 4টা 5টা ওয়ার্ড যদি আপনি জানেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা শেষ। প্রথম ওয়ার্ডটা কি? কি কস্ট এড হবে, কি কস্ট ইনভেন্টরির সাথে এড হবে না। এড হওয়ার ক্ষেত্রে ওই যে ব্যাটার একটা ইস্যুস থাকে, রিফান্ডেবল হলে ওটা, বড় কস্টের একটা ইস্যুস থাকে, রেডি ফর ইউজ ওয়ার্ড, কোয়ালিফাইং অ্যাসেট। আর এখানে ওই ফিক্সড ফিক্সড ওভারহেড, নরমাল ক্যাপাসিটি আর অ্যাকচুয়াল প্রোডাকশন। আর ওখানে অ্যাবনরমাল লস বা ওয়াস্টেজ এই বিষয় শেষ। আর এনআরবির ক্ষেত্রে প্রতিটা আইটেম সেপারেটলি করতে হবে, লোয়ার কস্ট এন্ড এনআরবি শেষ। তারপর ওখানে নরমাল লস, অ্যাবনরমাল লস শেষ। এই যে একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এখানেই শেষ। আর কোনো শব্দ আমাকে মনে রাখতে হচ্ছে না। এখানেই শেষ। আর কিছু নেই। আপনারা বলেন, আর কিছু আছে? না, ওটা ছোট কপি। মানে আপনারা এগুলো একটু সামারি করে নিজের জন্য রেখে দিবেন, পরীক্ষার আগে এগুলো অনেক সময় ভুলে যায়। যেমন ওই যে পরের বছর রিভার্সাল করতে করা যায়। আমি নিজে একসময় পড়াইছি, আমি নিজে ভুলে যাচ্ছি। কি বুঝতে পারছেন? একটু দেখে নিন, 5-7 মিনিট পরীক্ষার আগে একটু দেখে নিন। ছোট স্ট্যান্ডার্ড করে অবহেলা করেন না। যাবে এখন এই কোনটা শুরু করবেন? আমরা একটুখানি 5 মিনিটস ব্রেক দেই। 10টা 5 এর দিকে ব্যাক করে উইল ডিসকাস আবাউট IS8 নিয়ে আলোচনা করব আমরা। আপনি আমি